এবার সেখানে আমি বলছি বাবার সামনে তাহলে সেক্সও করো, ওটা তো বাবা জানেন তুমি দরজা বন্ধ করে করবে, তো দরজাটা খুলে রেখে করো। জি বাংলার কাছে হয়তো মনে হয়েছে যে জি বাংলা বলে নয়, সুদীপাকে সুদীপাকে আমরা বানিয়েছি আর একটা অন্য কাউকে বানিয়ে নেবো। আচ্ছা, আমাকে বলেছে, আমি বলেছিলাম মেরে মুখ ফাটিয়ে দেবো। আমার সঙ্গে যে লাস্ট গার্লফ্রেন্ড আর তার আগের গার্লফ্রেন্ড এবং অগ্নির যে এক্স ওয়াইফ, এই তিনজনের খুব ভালো সম্পর্ক। 5 বছর বাদে কেন দেরি করলে? ওর ডিভোর্স হয়নি তখনও। ও, তোমার এই রান্নাঘর থেকে সরার ব্যাপারটা কি হলো? জি বাংলা আমার এটা বদভ্যাসে পরিণত করে দিয়েছিল। টাকাটাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি কনির চ্যানেল দেখো? ভালো লাগে। হ্যাঁ, আমি দেখার চেষ্টা করেছি। অমুক কেমন আছে বলো, আমরা উই ব্রোক আপ। আমি তো সঙ্গে সঙ্গে ইয়েস। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার চ্যানেলে কে বসে আছেন এটা বলে দেওয়ার কোনো দরকার নেই, এবং কোথায় বসে আছি সেটাও বলে দেওয়ার দরকার নেই। সুদীপা, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। ভীষণ ভালো লাগছে আজকে তোমার এই বুটিকে এসেছি এবং একটা খুব সুন্দর জমাটি আড্ডাখানার মতো করে বসেছি, এবং আশা করছি আগামী যেটুকু আমরা আড্ডা মারবো সেটা আশা করি খুব ভালোই লাগবে। দর্শক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমার মনে হয় তোমারও ভালো লাগছে এখন। আমার ভালো লাগছে কেন জানো নিবেদিতা দি, আমার না, আমি তোমাকে এতক্ষণ বলছিলাম না বলবো বলবো, ইচ্ছে করে বলিনি, বলা হয়ে গেলে আর কিরম মনে হয় মেকি। আমি না দেখতাম তুমি বড় বড় আর্টিস্টদের ইন্টারভিউ নিচ্ছ, সেটা লেখার জন্য হোক যাই হোক, ঋতুদিকে দেখেছি আমি তুমি কথা বলছো, আমি না হা করে তাকে। এটা কিন্তু সত্যি আমার জীবনে হয়েছে। আমি যা চেয়েছি, জীবনে স্বপ্ন দেখেছি, আমি তাই পেয়েছি। ও মা, তাই বলে যে আমার জীবনে কোনো কাঁটা নেই বা সবটাই পুরোটাই বেড অফ রোজেস তা তো নয়, পথটা প্রত্যেকেরই একটা কাঁটা আছে, সেগুলো আমি বলি না হয়তো, কিন্তু আছে। কিন্তু তার সত্ত্বেও আমি যে, আমার একটা ড্রিম ছিল আমার একটা মার্সিডিজ হবে, আমার ঠিক ওই গাড়িটাই হয়েছে, মানে অন্য কোনো নয়। সেরকমই তুমি যখন, আমার মনে আছে আমাদেরই কোনো ছবির বোধের সময় ঋতুদির সাথে কথা বলছিল, আর ঋতুদি এরম এরম করে বলছিলাম চুলটা এরম ঠিক করে, হ্যাঁ, তারপর ঠিক করছে বলছে, আমি না তাকিয়ে দেখছিলাম, ইস ওই জায়গাটা যদি আমি থাকতাম, আমাকে যদি জিজ্ঞাসা করতো কিছু, কত ভালো হতো। তো আমার আজকে কিরম লাগছে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। একটু গালটা ধরি। সো সুইট, একদম বাচ্চাদের মতো বললে তুমি। সত্যি আমার মনে, আমার যেটা তোমাকে এতদিন আমি খুব অবাক হয়ে গেছি, তোমার এতদিন তোমার কোনো ইন্টারভিউ আমি সেভাবে দেখিনি বলে, এটা আমি খুব অবাক হয়েছি, এবং আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমারটাই প্রথম হবে হয়তো। সুন্দর একটা কথোপকথন প্রপার। হ্যাঁ, আমাকে বোধহয় সবাই না একটু ভুল বোঝে জানো, আমাকে বোধহয় সবাই ভাবে খুব স্নব, শো অফ করে, অহংকারী, এরকম কিছু ভাবে, কিন্তু যেটা ভাবে আমি ঠিক তার উল্টোটাই, আমি ওটা নই। আমাকে নিবেদিতা দি জানে যে এখানে এসে আমি একটা এমনি বাড়ির জামা পরে এসেছিলাম, তখন বলছে না প্লিজ একটা শাড়ি পরো, শাড়ি পরো, একটু একটা টিপ তো অন্তত পরো। মানে এটা যারা আমায় জানে তারা জানে আমি যেটা আপনারা দেখেন বা ভাবেন বা যেটা দেখানো হয় রাদার, ওটা আমি নই। তো কি করবো, আমার কপাল, ওইটা আমি পেলাম না। না, তোমার সৌভাগ্য যে তোমাকে এরকম একটা মানে রাজনন্দিনীর মতো কিরম রাগ ধরে ভাবো, ওটা আমি নই। না না, আমাকে বাড়িতে যখন বাসন মাজতে তো দেখছে না কেউ। না না, কিন্তু তোমাকে ভাবো লোকে সেজেগুজে এরকম হতে হয়, তুমি এমনি এরকম, এটা তোমার, এটা নিবেদিতা তুমি ভালোবাসো বলে বলছো, মোটেও তা নয়। না, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝি না, কত লোক কত কি করে, কিন্তু কন্ট্রোভার্সি তোমাকে ছাড়ে না কেন? স্টার, আমার মনে হয়, আমার মনে আছে আমি মিঠুনদার একটা ইন্টারভিউ দেখেছিলাম, আমি তো মিঠুনদার পাগল ফ্যান, মানে ভীষণ ফ্যান লোকটার। আর মিঠুনদা আমার মনে আছে ইন্টারভিউ দিচ্ছিলেন আর বলছিলেন যে नसीब, सब नसीब की बात है, क्योंकि जब मैं बॉम्बे में घूमता था, रोडों में सड़कों पे सोता था, तब भी मैं वही एक्टर था, लेकिन तब नसीब नहीं था। जब नसीब होता है सब होता है। তো আমার বোধহয় কপালে ওটাই আছে যে গঞ্জনা, অপমান। আমার এখন দুঃখ লাগে না এই কথাটা বলতে পারি আমি, সেটা খুব মিথ্যে কথা বলা হবে। এখন আমি ওটাকে ওভারকাম করতে শিখে গেছি। কিন্তু এরকম যখন প্রথম আমাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয়েছিল, আমি না, আমার কাছে খুব একটা বিরাট প্রাইড ছিল যে দর্শক আমায় খুব ভালোবাসে, দর্শক আমায় খুব ভালোবাসে, আমার দর্শক আমার ভালোবাসে, আমার লোকজন। এরা যে কেউ আমার নয়, সেটাই ঠাস করে একটা গালে চড় পড়লো। আমি
এটা কোন কথাটা বলছো, কোনটা বিষয়? যেটা বাংলাদেশ থেকে ফিরে এসে হলো, হ্যাঁ, গরুর মাংস নিয়ে, ওটাতে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। যে আচ্ছা, ওটা কি হয়েছিল বলো তো বেসিক্যালি? আমি কি বলবো, বললে এখনো বলবে বানিয়ে বলছে না, তো বলো। এটা তো কি হয়েছে মানে, আমি গেছি ওখানে, একটা দেশে গেছি, আমি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, সেখানে ওর কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে আরেকজন যিনি ছিলেন তারিন জাহান। এবার আমাকে বলা হলো সেদিনকে কুরবানির ঈদের স্পেশাল এপিসোড শুট হচ্ছে, তো আমাদের জাতীয় খাবার হচ্ছে বিফ, তো আমার বিফ রান্না করব। আমার আপত্তি হয়তো জানানো উচিত ছিল, কিন্তু আমি মনে করলাম যে আজকে যদি আমি ইটালিতে যেতাম, ওদের যদি রাষ্ট্রীয় খাবার একটা অন্য কিছু হতো, সাপ ব্যাং ছুঁচো হতো, তাহলে সে যদি সেটা বানাতো, আমি বলতাম ছুঁচো আমি খাই না, কিন্তু আপনি বানান না, বাহ খুব ভালো। এবার যে যখন রান্না করছে তখন আমি প্রশংসাই তো করবো, আমি পাশের দেশ থেকে, প্রতিবেশী একটা দেশ থেকে এসছি, আমারই সহকর্মী বন্ধু, সে রান্না করছে, তা বলবো না বাহ খুব ভালো গন্ধ বেরিয়েছে, বাহ 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 খুব চমৎকার। আর আমার না ওরকম কোনো, আমাকে দেখে মনে আমি দুর্গাপুজো করি, আমি খুব রিলিজিয়াস, কিন্তু আমি না ধর্মীয় উন্মাদনায় বিশ্বাসী নই, কোনোভাবেই নই, সেটা হিন্দু মুসলিম কোনো ক্ষেত্রেই নই। মানে ধর্মীয় যে উন্মাদনা, একটা পাগলামি, উগ্রতা, ওইটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমিও মা করে সাষ্টাঙ্গে শুয়ে পড়ি, আমি মাকে যখন পুজো নবমীর সময় আমি নাচি, আমার মনে হয় মা আমার সঙ্গে নাচছেন, আমাকে ঘিরে ঘিরে নাচছেন, ওটা ওই সময়টা আমরা ক্যামেরা বন্দি করতে দেই না কাউকে, আমার মনে হয় আমার সঙ্গে তিনি আছেন, আমি ভীষণ স্পিরিচুয়াল। কিন্তু এই জিনিসটা না আমার খুব বিরক্তিকর লেগেছিল, আর আমার মনে হয়েছিল আমি এতটা ছোট নিজেকে আমার দেশকে দেখাবো না, আমাদের বৈচিত্র্যের মাঝে ঐক্য, সুতরাং আমি বৈচিত্র্যের মাঝে ঐক্য এরকম একটা দেশ থেকে এসছি, আমি কেন আপত্তি জানাবো, জানাইনি, তার ফলে যা হওয়ার হয়েছে। হিন্দুত্ববাদীরা প্রচন্ড ভাবে, এটা হিন্দুত্ববাদীরা করেছে বলে আমার মনে হয় না, জানো, এটা একটা, আমার যেটা পরে জানতে পেরেছি, এটা পেড, ইট ওয়াজ পেড, মানে পেড ট্রোলিং বলে একটা জিনিস আছে। হ্যাঁ, এটা আমিও বুঝতে পারি ইদানিং। একটা নেগেটিভ কমেন্ট যদি তোমার এতে গিয়ে করে তোমাকে নিয়ে, সেটা 1 টাকা পায়, তুমি ভাবে 1 টাকার জন্য কে কাজটা করবে? না, ইট ইজ নট অ্যাবাউট 1 টাকা, ওখানে গিয়ে আরো যখন 16 জন কমেন্ট করবে, তোমার সেটা হয়ে যাবে ইন্টু 16, মানে 1 টাকা থেকে 2 টাকা হলো, 2 নম্বর থেকে সেটা 4 টাকা হবে, 4 টাকাটা 8 টাকা, ডাবল 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 করে বাড়তে থাকে। তো ফলে ওরা চায় এমন একটা কিছু বলবো যেটাতে ইন্টারাকশনটা খুব বেশি হবে। মানে সুদীপাকে বললাম, সুদীপা একটা বাজে মেয়ে, সেখানে গিয়ে কেউ ভালো লিখবে, কেউ খারাপ লিখবে, কেন বললেন আপনি তো মহা বাজে লোক, আরেকজন লিখলো না না ঠিক বলেছেন ভীষণ বাজি, এই যে কনভারসেশন হবে, তত ওর রোজগারটা বাড়বে। এটা লোকে না বুঝে করে, সেই ফাঁদে পা দেয় যে অন্যের রোজগার হচ্ছে এটাতে। এটা আমিও জানতাম না, আমাকে আমার দাদা, ও ডেটা, আমার এক দাদার বন্ধু আর কি। তাই নাকি? আর ওটা আরো বেশি হয় যখন আমি গিয়ে উত্তর দিতে শুরু করি, তখন ওটা আরো বেড়ে যায়, ওরা ওটাই চায়, এবং ওটা পেড, মানে একটা হয় রাজনৈতিক ভাবে পেড, আরেকটা হয় হচ্ছে যেটা নর্মালি এদের কাজই এটা। আমি এর আগে তুমি যখন ওই যে সুইগি নিয়ে একটা কথা বলেছে যে আমি কি দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ, কিছু কিছু কথা লোকে এমনি তো বলে, মানে খুব সাধারণ ভাবে বলে, হয়তো পাবলিকলি বলা উচিত হয়নি নিবেদিতা দি, সত্যি বলছে, আমার আর একটু সচেতন হওয়া উচিত ছিল। ইট ওয়াজ ফান, মানে আমি ভেবেছিলাম মজা করে বলছি। সুইগি থেকে করে এক এক সময় সুইগির এসে বলে, ওখানে লেখা থাকে অ্যাভয়েড কলিং বলে একটা অপশন আছে, আমাকে রিপিটেডলি ফোন করে বলছে আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে, আর দরজার একটা বেল আছে, তুমি বেলটা বাজাও, আমি হয়তো বাড়িতে নেই, আমি হয়তো ওয়াশরুমে, তাই তো আমি অ্যাভয়েড কলিংটাতে টিক মেরেছি যে তুমি ফোন করবে না আমাকে, আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে একটা বেল বাজাও না, তুমি বেলটা না দিয়ে আমাকে বলছো দরজাটা খুলুন আমি এসে গেছি, মানে ওই অপশনটা দেওয়ার মানে কি, সেই হিসেবে আমি বলেছিলাম। কিন্তু অনেকেই জানেন না, মানে আপনার যতজন নেগেটিভ কমেন্ট করেছে তাদের মধ্যে একজন, আমি হলপ করে বলতে পারি, একজনও সুইগিওয়ালা ছিল না। কেননা কোভিড এর সময় সুইগি যত লোকজন আসতো আমার বাড়ির নিচে, আমার মনে আছে আজকে, এখন না বলতে হয় নিজের সম্পর্কে, এটা খুব খারাপ, আমার খুব খারাপ লাগে বলতে, আমি এরকম কেক ছোট ছোট করে র্যাপ করে ক্লিং ফিল্ম দিয়ে, আমাদের একটা টেবিল ছিল ওখানে রাখা থাকতো, ছোট ছোট জলের বোতল, স্যানিটাইজার, এবং ওদের বসতে বলা হতো, বসো একটু একটা কেক জল খেয়ে তারপর যাও। তো সেটা আমরা করতাম, মানে আমি করে আমাদের বিল্ডিং এ আমি ওটা করতাম। তো তাই জন্য আমাকে ওরা না কোনোদিনও, একজনও আমায় বলেছিল যে দিদি দেখবে তোমাদের এত ভালোবাসি, তোমরা শেষে আমাকে এই টেনে হিঁচড়ে নিচে নামালে,
তার আগেই বুম্বাদা ট্রোলড হয়েছিল সুইগি নিয়ে। কি বলেছিল? বুম্বাদা একটা চিঠি ওই একই, এই বুম্বাদা ইংরেজিতে কথা বলতে বলেছে, তাতেও বলেছে বুম্বাদা তো কিছু ভুল বলেনি, তো ঠিক করেছে। মানে একটা যেখানে সবাই আমাকে এটা, আমি যেমন ইংরেজি বলতে পারতাম না আগে, আমার শিখতে হয়েছে, কেননা আমার ওঠা বসা যদি এমন একটা জায়গায় হয় যেখানে কেউ বাংলা বোঝে না, বাকি যারা বসে রয়েছে, ইয়ে ছিল রাজকুমার রাও ছিল, ও বাংলা কি বুঝবে? আর মানুষ তো অত মেপে কথাও বলতে পারে না। কথা তো আমরা, তাহলে তো আগেকার দিনে মানে মানে আমাদের মা মাসিদের কথাবার্তা গুলো তো ধরলে তো তুমি পাগল হয়ে যাবে। ওরা তো আজকেই আমার হাজবেন্ড বলছিলেন ভাগ্যিস আমার মা ফেসবুকে নেই, তাহলে একদিকে বউ ট্রোলড হতো, একদিকে মা ট্রোলড হতো। কারণ আমার মা, শাশুড়ি মা তো যেটা উচিত মনে আমি বলে কিছু করতে পারি, মা তুমি বুঝতে পার না, তুমি আরো ভেবে কথা, মা তুমি বড় বড় কথা। তারা ট্রোল করে, তারা সবাই পারফেক্ট, তাদের জীবনে কিছু মানে ভুল জীবনে কাজ করেনি, এমন উচিতমূলক জ্ঞান দেয় না, মনে এইটা করা ওনার উচিত হয়নি, ওনার মতো। আর আমরা নাকি ইনফ্লুয়েন্সার, আমি যা বলবো তা বেদ বাক্য হয়ে যাবে, এবং আমি যা বলবো সেটা কাল থেকেই লোকে মানতে শুরু করবে। আরে কি, আরে তুমি ভাই তোমার ইডিওলজি নিয়ে চলছো, তুমি এটা বলতে পারো সুদীপাদি আপনার থেকে এটা এক্সপেক্ট করি, আপনি এটা বললেন খারাপ লাগলো, এটা এভাবে। এই যে মমতাকে যেভাবে কথাগুলো বলছে, মমতা শঙ্কর স্যানিটারি ন্যাপকিন নিয়ে যাই বলুন, আমি বলছি উনি কেন লাল রক্ত বলেছেন, উনি বলেছেন যা ইচ্ছে উনি বলেছেন, ওনার মন থেকে বলেছেন, কিন্তু তাকে গালাগালি দেবে, যেটা তুমি লিখেছো আমিও লিখেছি। আমি যেটা দেখেছি, আমারই এক বোন, যখন আর থাকতে পারলাম না আমি, আমারই এক বোন আর কি, মানে আমার খুবই কাছের একটি মেয়ে, সে লিখেছে ম্যাম wake up in the morning and chant menstruation menstruation menstruation। আমি শুধু ওকে বলেছিলাম, ওখান থেকে শুরু হলো, তারপর মনে হলো লেখা উচিত। আমি বললাম যে তুমি আমার মাকে বলতে পারতিস তুই এই কথাটা? আমার মা টিভিতে যখন ওই বিজ্ঞাপনটা দেখাতো, আমার মা খুব অসুস্থ, আমার পিসিও, কি দরকার বাপু এইসব দেখানোর, আমরা কি জানি না? আমি তার সাথে তর্ক করতে পারি, তাকে বোঝাতে চেষ্টা করতে, মা দেখো এটা করলে কিন্তু জানো গ্রামে গঞ্জে কত কি হয়, অনেকে এই জন্য সচেতনতা জরুরি, এইসব ভাবে বোঝাতে পারি। তো তাকে বলতে পারি মা সকালবেলা উঠে তুমি এরকম বলবে? মানে এই যে অপমান, লঘু গুরু মানে জ্ঞানটা হারিয়ে গেছে, কোথাও একটা আর বলে না, আরই নেই কোনো। না, আর একটা ব্যাপার হচ্ছে দেখো, আমাদের তো সভ্যতাটা এগোচ্ছে, মানে কি আগে 100টার মধ্যে 4টে মেয়ে বেরোতো, এখন 100টার মেয়ের মধ্যে 30 জন কি 40 জন মেয়ে বেরোচ্ছে। এবার বেরোচ্ছে বলেই তো জিনিসটাকে স্বাভাবিক করার প্রয়োজনীয়তাটা হচ্ছে। আগেকার দিনে আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে ওই প্রয়োজনটা হয়নি, সবাই লজ্জা পাওয়াটাই স্বাভাবিক ছিল। এখন লজ্জা না পাওয়াটাকে স্বাভাবিক করতে হবে সমাজে। আমি একটা কথা বলছি নিবেদিতা দি, আমরা যেখানে বসে আছি না, তার ঠিক উল্টো দিকে পাঠভবন হাই স্কুল, ওর সামনে একটা সিগারেটের দোকান আছে। তুমি যে কোনো দিন এই বিকেল থেকে স্কুলটা ছুটি হয়ে যাওয়ার পর থেকেই ওখানে বাইকের ওপর ছেলে মেয়েরা বসে থাকে, আমি দেখেছি মেয়েরা বসে সিগারেট খায়। আমার সিগারেট খেতে আমারও একসময় খুব ভালো লাগতো, কিন্তু আমি আমাদের সময় দেখেছি যে আমাদের পাড়ার চেনা কাকু মেশো পিসো তো ছেড়েই দিলাম, আমার থেকে বয়সে বড় কাউকে দেখলে সিগারেটটা দাদারা ট্যাপ করতো। একটা বয়স্ক মানুষের মুখে ধোঁয়াটা ছাড়বো না, উনি চলে গেলেন আবার খাচ্ছে একদম। কিন্তু এই যে মেয়েটি বসে বাইকে, আমি একদিন শুধু তাকিয়েছিলাম, আর ও আমার দিকে স্ট্রেট তাকিয়ে থাকলো জানো। আমি ওকে ডাকলে, মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম তুমি ওপেনলি সিগারেট খাচ্ছ? হ্যাঁ তো। বললাম না, মানে ব্যাপারটা হচ্ছে এটা তো খুব ভালো কাজ নয়, যেটা দেখে তোমার অন্য লোকে ইনফ্লুয়েন্স হয়, তোমাকে দেখে আরো 5টা মেয়ে খাবে। হ্যাঁ বললাম, তোমাকে দেখে 5টা ছেলে মেয়ে আরো খাবে, আমি মেয়ের কথা বলছি না, আরো 4টে ছেলে ইন্সপায়ার্ড হয়ে খাবে, এটা তো ভালো জিনিস না, এটা লুকিয়ে করো। আমার বক্তব্য হচ্ছে, অনেকে আমার ওই মমদিকে নিয়ে লেখাটাতে অনেকে লিখেছে যে কই আমার বাবা তো আমাকে প্রথম যখন ফার্স্ট আমার মান্থলি সাইকেলের সময় আমার মা ছিলেন না, তো ফলে আমি আমার বাবা এনে দেয়, বাবা দেখিয়েও দেয় কিভাবে নিতে হয়, ভালো কথা। কিন্তু ওখানে একটা ক্লজ দেওয়ার কি দরকার যে মা ছিলেন না? মা থাকলে তার মানে বাবা করতেন না, এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, বাবা তো অনেক কিছুই জানেন, বাবার সামনে বসে আমরা মানে অ্যাডাল্ট ফিল্মও দেখি, তাতে কি হয়েছে? জীবনের কিছু জিনিস তো থাকে গোপনীয়তা, এবার সেখানে আমি বলছি বাবার সামনে তাহলে সেক্সও করো,
ওটা তো বাবা জানেন তুমি দরজা বন্ধ করে করবে, তো দরজাটা খুলে রেখে করো। ওটা তো বাবা জানেন। ওটা আমরা না আস্তে আস্তে ওই জগতে চলে যাচ্ছি। আমি মমদির কথাটাকে সাপোর্ট করছি না, কিন্তু তোমরা যে ভাষায় একজন বয়স্ক মায়ের বয়সী মহিলা, কি মার থেকেও বড় হবেন, সেই মহিলাকে তোমরা ট্রোল করছো, যে ভাষায় আক্রমণ করছো, সেটা একটা মানে কদর্য ভাষা। এবং আমার বিকৃত মাসিমা বুড়ি, এই যে আমি যেগুলো দেখেছি। আবার একটা লোক বলছে এটা নাচলে, আমরা তো আগেকার দিনে বাইজি বলতাম, এখন কি বলি? আরে তার মানে আগেকার দিনে বলতে এখন বলো না, তাহলে আগে লজ্জা পেতো এখন লজ্জা পাচ্ছে না, এটা তো অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমি একটা কথা বলো, যে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে মমদিকে যে বড় বয়স্ক হিসেবে তুমি ধার ধারছো না, মানে বয়স্ক মানে আমরা বয়স্ক রেহাই দেবো না, আমরা যেটা বলার সেটাই বলবো। তা নিজের বাড়িতে বলবে তো, কালকে যখন তোমার কোনো একটা মতের মিল হবে না, নিজের পিসিকে ওরম ভাবে বলবে, মাসিকে ওরম ভাবে বলবে, তারা মেনে নেবে। আমার বক্তব্য হচ্ছে আমরা যখন আমার থেকে বয়সে বড় কাউকে, কিছু জিনিস থাকে এগুলো করা যায় না, এটা বলা যায় না। নিবেদিতা দিদি তুমি আমার থেকে কয়েক বছর হলেও বড়, আমি আমার সমবয়সী ধরো দেবলীনার সাথে বসে আড্ডা দিলে যেটা বলতে পারবো, সেটা আমি নিবেদিতা দিকে বলতে পারবো না। এটা তো স্বতঃসিদ্ধ, মানে এটা তো জানা কথা, মানে এইটুকুও মানবো না কেন? আর মুখের ওপর কি আধুনিকতা! আমার বক্তব্য হচ্ছে যে এই যে তোমরা একটা সিউডো ইন্টেলেকচুয়াল হয়েছো, শিক্ষিত হয়েছো, খুব শিক্ষিত, ইংরেজিতে কথা বলছো, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভারতীয় সভ্যতা নিজ গুণে এতটা সমৃদ্ধ একটা সভ্যতা, এত প্রাচীন, যে আমাকে তো গ্লোবাল হতে হবে বলে আমি গ্লোবাল হয়েছি, খুব আমি কিছু মানি না, আমি গ্লোবাল, তাই জন্য আমি পাশ্চাত্যের একটা ধার করা ল্যাঙ্গুয়েজ নিয়ে ধার করা অসভ্যতা আমি পাশ্চাত্যের থেকে অসভ্যতামিটা কেন নেব? ঠিক ঠিক, আমেরিকানদের অসভ্যতামিটা আমি নেব, আমেরিকানদের ভালো দিকটা তো নিচ্ছি না। সততাটা, যেটা যে দুধ খারাপ হলে পুরো দুধটা ফেলে দাও, সেটা তো নিচ্ছি না, সেটা বাচ্চাদের খাওয়াবো না দুধটা, সেটা নিচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যেটা ভালো সেটা না হোক, গ্রহণযোগ্যতা, আমাদের তো ওটাই সুবিধা না ইন্ডিয়ানদের, যে আমরা ভীষণ অ্যাবজর্ব করতে পারি। মমতা শঙ্কর, অপর্ণা সেন এদের চেয়ে বেশি আধুনিক। মমতা শঙ্কর যখন চণ্ডালিকা করেছেন, দেশ বিদেশের মাটিতে গিয়ে যখন করেছেন, চণ্ডালিকা পারফর্ম করেছেন, প্রত্যেক ভারতীয়র মাথা উঁচু করে এসছেন, তাই তো? তোমার যে গালাগাল দিচ্ছ, তোমাকে বলছি, হ্যাঁ তুমি, তোমার কন্ট্রিবিউশনটা কি সোসাইটিতে, যে তোমার কথা শুনতে হবে ভাই? তুমি আমাকে জ্ঞান দেবে, ঔচিত্যমূলক জ্ঞান, কি করা উচিত সুদীপা চ্যাটার্জির, কি করা উচিত অমুকের তমুকের, মানে তোমার কথা শুনবো কেন? কিন্তু সোসাইটিতে কন্ট্রিবিউশন কি? আজকে আমি একটা আমার বক্তব্য হচ্ছে শিক্ষা হচ্ছে সেটাই। ধরো আমি বলছি আমি ভীষণ শিক্ষিত, খুব জানি, খুব পণ্ডিত, কিন্তু আমার সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন নেই। আমি একটা বাচ্চাকে পড়িয়ে মানুষ করেছি, এটুকুই আমার কন্ট্রিবিউশন। আমি আজকে আমার একটা শাড়ির দোকান করেছি, একটা ব্যবসা, যেটাকে ঘিরে প্রায় 15 থেকে 16টা পরিবার চলে। আমি এর আগে একটা রেস্টুরেন্ট করেছি, এটা 6 বছর চলেছিল। এখানে ফাইনালি যে বছর আমরা উইথড্র করি, তখন আমাদের 43টা পরিবার ওই একটা রেস্টুরেন্টকে কেন্দ্র করে তাদের ফ্যামিলি চলতো। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা বানিয়েছি, আমার স্বামী বানিয়েছে, আমরা বানিয়েছি, সিরিয়াল বানিয়েছি, যেখানে কত শত লোক কাজ করেছে, কতগুলো সংসার চলেছে। সেটা হচ্ছে কন্ট্রিবিউশন ভাই। এই যে আমি মাঝে মাঝে দেখি, এই বলছি এটা নিয়েও ট্রোল হব আমি জানি, আমার না সত্যি কিছু দুঃখ, কিছু হারাবার নেই, সুতরাং আমার কিচ্ছু এসে যায় না আপনারা কি বললেন। সত্যি কথা বলছি, এত দুঃখ দিয়েছেন আমাকে যে আমার আর ওই আমার দর্শক, আমার ভালো চায় এরা, এটা চলে গেছে। আমার ছেলেকে অব্দি ট্রোল করে, বলে আপনার ছেলে এত মোটা কেন? জানেন দেশে কত মানুষ খেতে পারে না? আচ্ছা এটা কি আশ্চর্য! আমি কি করব, খায় ওকে আইকান। আচ্ছা তোমার খাবি না? না না, কিছু যেটা লোকে দেখে আমি ওটা নই। অ্যাকচুয়ালি আমি ভীষণ টম বয়স, মানে আমি ক্রিকেট খেলি, আমি ঘুড়ি ওড়াই, আমি বাড়ির একমাত্র মেয়ে, আমার আগে 5টা ভাই, তার আগে আমার জাতুতো দিদি আমার থেকে 20 বছরের বড়, মানে আমার মাতৃ সমান। ফলে আমি তো প্যাম্পার চাইল্ড, আমার ছেলেদের সাথে বড় হয়েছি। এবং এই যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ও আমার টাইপ অফ, মানে কাইন্ড অফ কাজিন ব্রাদার, আমরা একসাথে এক থালায় ভাত খেয়ে বড় হয়েছি। তো ফলে আমরা ক্রিকেট খেলতো ওরা, আর আমাকে ও একটা ইন্টারভিউতেও লিখেছিল, ওরা ক্রিকেট খেলতো যখন আমাকে দাঁড় করিয়ে রাখতো, একটু ব্যাট করতে দেবে বলে, নর্দমায় বল পড়লে আমি তুলে এনে দেবো, যদি তুলে এনে দিস তাহলে 1 ওভার ব্যাট করতে দেবো। তো আমি ওই পরিবেশে বড় হয়েছি। আমি যে লোকে দেখে গয়না পরে, একটা গয়না পরে মাথায় ঘোমটা দিয়ে একটা সিরিয়াস মেয়ে, ওটা আমি নই।
কিন্তু তোমার পুরো মানে চেহারার মধ্যে যে দেবী দেবী অন্নপূর্ণা সেটা আমার অন্নপূর্ণা ব্যাপার ঠাকুমার আছে। মতো দেখতে হ্যাঁ, বলে। সেটা তুমি দুঃখ পাচ্ছ কেন? ওটা ভীষণ ভালো, কজনের থাকে ওরকম, এটাও তো সত্যি কথা। কিন্তু ওটাও আমি, কিন্তু ওটা কিছুক্ষণের জন্য, হ্যাঁ, ও আচ্ছা সব আচ্ছা, সময়ের আমিটা ওটা না। ওটা নও। আচ্ছা, এবার তোমার একটুখানি ব্যক্তিগত না, মানে আমি তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে, মা বাবা, একটু এগুলো একটু নিয়ে আলোচনা করো। বড়নগর বাজারে, হ্যাঁ উত্তর কলকাতার একদম সেই অলি গলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গার ধার পাশে আমাদের পাড়া। আচ্ছা, এবং মানে আমার চোখের সামনে ছবির মতো ভাসে পাড়াটা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যখন বাড়িটা আমাদের বিক্রি হয়ে যাচ্ছে, আমরা কিছু জিনিসপত্র বলেছিল, আনতে গেছিলাম, ছাদে উঠলাম না, আমি আমার দাদার দিকে তাকালাম, দাদা আমার দিকে তাকালাম, দেখ এই হাওয়াটাও চেনা। হ্যাঁ, মানে ওটা বড়নগর একটা ইমোশন, আমাদের একটা গোটা পাড়া একসঙ্গে বড় হয়েছি। মানে সেই তো। আমার মনে হয় যে আমাদের কারোর বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, আমাদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, তো আমার পাশের বাড়িতেও ইলিশ মাছ খাবে, তার পাশের বাড়িটাও ইলিশ মাছ খাবে। ওদের বাড়ির অমুকের ছেলে ইলিশ মাছ ভালোবাসে, যা তো ছুটে দিয়ে হয়তো একটা বাটি করে দিয়ে দিলাম, ওই বাটিটা আর খালি আসবে না, সে আবার ঘরে আসবে, তো আগেকার দিনে সেরকম হতো। কচুর লতি আসবে, আমি তো নিয়ে যাচ্ছি এখন, পরের দিন কচুর লতি আসবে। আচ্ছা, তুমি বড়নগরে কোন অঞ্চলটা গো? বড়নগর বাজার। বড়নগর বাজারে ওখানে থাকতে, তো তারপরে এইদিকে কবে তোমরা এলে? আমরা কেউ আসিনি, ও, আমার তো অগ্নিদেবের সাথে থাকার সূত্রে এখানে আসা। হ্যাঁ হ্যাঁ, আর অগ্নি আমায় যেদিন আসতে বলেছিল, মানে দেখা করে নিজের বাড়িটা দেখাতে নিয়ে এসেছিল, আমি ওই বাড়িটা কাগজের ছবি দেখেছিলাম, একটি বিশেষ ইংরেজি দৈনিক কাগজে, আমার খুব ভালো ওই পাঁচ লেগেছিল। সার্কাসের নিচে ওই? না, ওই বাড়িটা না, এই বাড়িটা যেটা আচ্ছা আচ্ছা, থাকি, এখন এত থাকো। সুন্দর সাজানো, ডোকরা টোকরা হ্যাঁ, দিয়ে কাগজে বেরিয়েছিল। আমি ফোন করেছিলাম, অগ্নিদা আপনার বাড়িটা কি সুন্দর, আর একটা গ্রেট ডেন একটা বক্সার রয়েছে, ফ্রিতে 2টো কুকুর, মানে অসাধারণ। আমার মানে তখন তোমার অগ্নিদেবের সাথে সম্পর্কটা কিরকম ছিল? সাপে নেউলে। কেন? অগ্নি আমায় কোনো দিনও নেয়নি, কেননা অগ্নির জামাইবাবু প্রডিউসার ছিল, আর অগ্নি ছিল এসপিএস এর সিইও কাম, মানে সবই ও। তো আমাকে বলতো যে তুই যা, তোকে সিরিয়ালে অমুক সিরিয়ালে নায়িকা খুঁজছে, তুই যা। আমি যেতাম, অডিশন তোমার দিতাম। বিয়ের আগে কিন্তু আমি তোমার জামাইবাবু এবং তোমার বর এবং পুরো কাস্ট অ্যান্ড ক্রু এর সঙ্গে থাইল্যান্ড ঘুরে ব্যাংকক গেছিলাম, আমি আর অমৃতা। প্রথম বাংলার টিও প্রথম হয়তো, হ্যাঁ, সিরিয়াল যেটা বিদেশে টাইমস শুট অফ ইন্ডিয়া হয়েছিল, থেকে অমৃতা আর আনন্দবাজার থেকে আমি। কবে যে কোথায় বোধহয়, কবে যে হ্যাঁ। কোথায়, হ্যাঁ, ওটাতে ওই আমাকে তখনই বললো, ডেবু টেবু সব। বললো ব্যাংকক যাচ্ছি, তুই যা, অগ্নিকে গিয়ে বল। হ্যাঁ, আমি যেতাম, পরীক্ষা দিতাম, ফেল করতাম, আর আমাকে, আমার মনে আছে এরম এরম করে তাড়িয়ে দিত। কি পরীক্ষা দিতে? ও ওই ইন্টারভিউ দিতাম, অগ্নি আমায় নিত না, বলতো না পারেনি। তারপর কেন, পরে কি জেনেছি কেন। অভিনয়? হ্যাঁ, আচ্ছা, মানে অভিনয়, অডিশন? অডিশন দিয়েছি কত। তারপর অগ্নির অ্যাসিস্ট্যান্ট লাগবে, লাস্টে আমায় বলো শোন, প্রোডাকশনে ঢুকে পড়। আমি তো বিপিনদা আর ছোটদি, মানে আমার হ্যাঁ হ্যাঁ ননদ, হ্যাঁ হ্যাঁ, আমায় খুব ভালোবাসতেন, এবং 2 ননদই। হ্যাঁ। আর ওরা খালি প্ল্যান করতো কি করে আমাকে অগ্নির জীবনে প্লান্ট করা ও যায়। তাই নাকি? হ্যাঁ, আমি সেটা জানি না, সেটা আমি হ্যাঁ পরে হ্যাঁ বিয়ের হ্যাঁ, পর জেনেছি, কিন্তু আমাকে খালি পাঠাতো যে আমাদের সিরিয়াল হচ্ছে, তুই কাজ করবি না, এটা কি করে হয়। আচ্ছা। মুন্না, মুন্না ওর ডাক না, বলে মুন্নার না অ্যাসিস্ট্যান্ট লাগবে, পুরোনো অ্যাসিস্ট্যান্ট ভেগেছে, তুই যা, আজকেই যা। তখন অগ্নির যে গার্লফ্রেন্ড, আমার মনে আছে, তাকে গিয়ে আমি বলেছিলাম, অমুক দিদি একটু আমাকে বলো না, অগ্নিদাকে আমার ওর অ্যাসিস্ট্যান্ট লাগবে, আমি কি পারি কাজ, একদিন দেখো না। তখন বললো, শোনো না, তোমায় সুদীপা এসছে, বিপিনদা পাঠিয়েছে। তখন অগ্নিদেবের যে গার্লফ্রেন্ড? হ্যাঁ, তখন তুমি তাকে খুব ভালো করে চেনো, খুব সুন্দরী। সে বলল যে এসছে, অগ্নি মনে আছে মনিটর দেখছে এরম কেন একটা সে ওই কবে যে কোথায় বোধহয় শুটিং হচ্ছে। আমি গেলাম, এরকম করে আমার দিকে তাকালো না, জানো, বললো তুমি কি একটু ওর সঙ্গে একবার কথা বলবে, এরম করলো। আমার সেই যে হাতটা এরম এরম করেছিল, আমার বুকের ভেতর 2টো পাথর এসে পড়লো। আমি বিপিনদাকে বললাম, তুমি আমাকে আর পাঠিও না বিপিনদা, আমাকে অগ্নিদা পছন্দ করে না। যখনই গিয়ে বলি, বলে একটুখানি উইশ করতে পারিস না, তুইও একটা গাধা, যখন দেখা হবে শুভ বিজয়া, হ্যাপি নিউ ইয়ার এগুলো বলবি, মেসেজ করবি। তখন তো হোয়াটসঅ্যাপ হয়নি। হ্যাঁ, আমার খুব লজ্জা এর করে। মধ্যে একটু বলে নি, অগ্নিদা সেই মানুষ যে সুব্রত মুখার্জি এবং মুনমুন সেনকে নিয়ে একসঙ্গে সিরিয়াল বানিয়েছিলেন, চৌধুরী ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, তারপরে 37 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো সেই আমি তখন বলেছি যে বিপিন আমাকে আর পাঠিও না, আমার খুব লজ্জা করে, আর আমাকে একদম পছন্দ করে না, দেখতে পারে না। আমি গিয়ে, আমার মনে হচ্ছে দেবলীনা আর অগ্নিদেব কথা বলছে কি একটা নিয়ে, আমি পাশ থেকে গিয়ে, আমার শেখানো হয়েছে, শুভ বিজয় অগ্নিদা ওরকম কথা। হ্যাঁ, কি যেন বলছিলাম, আমি না ভাবতে পারছি, মানে এত রাগ হতো এই লোকটার ওপরে, মাই দ্যাট ব্যাড, আমি এত খারাপ।
আমি আয়নার দিকে তাকিয়ে ভাবছি মা এত খারাপ দেখতে, ওই যে মেয়েগুলোর সঙ্গে কথা বলছে দেবলীনা, অরুণিমা, অমুক তমুক। তখন তুমি বলছো ওই অফিসে জয়েন করার জন্য, নাকি তোমার ভালো লাগছে? আমাকে বলছে, আমার অগ্নিকে কার না ভালো লাগতো, একমাত্র তখনকার দিনে ডিরেক্টররা কাঁধে একটা গামছা বা টাওয়েল নিয়ে আসতো, আমার মনে আছে। আর অগ্নিদেব স্মার্ট ক্রাভাট পরে, আর ভীষণ কায়দা ছিল। হ্যাঁ বাবা ভীষণ কায়দা, হ্যাঁ ভীষণ স্টাইলিশ, ইংরেজি বলে, দারুণ সুন্দর দেখতে লাগতো। ছেলেরাও দাঁড়িয়ে দেখতো ওকে, এত সুন্দর ছিল তখন, আমার মনে আছে। তো আর মেয়েরা সবসময় ঘিরে থাকতো। আর অগ্নিদেবের বাড়িটা কি বাবা, ভেতরে হুসেনের পেন্টিং আমি গেছি। হ্যাঁ আমি কিন্তু জানতাম না, পাকসাকাশের বাড়ি আমি পরে দেখেছি, কিন্তু আগে জানতাম না। অগ্নি আমার দেখায়নি। কেন বলতো? কেন আমি যদি ওর মাকে দেখে ভয় পেয়ে যাই, কারণ মার একটা স্ট্রং পার্সোনালিটি, তো আমি অনেক পরে দেখেছি মাকে। যাই হোক, তারপর আমি ওরকম আমার খুব খুব মানে হয় না, যে ছেলে তোমার আমাকে যতই হোক দেখতে সুন্দর ছিল, সব ছেলেরা আমাকে পাত্তা দেয়, এই লোকটা আমাকে এরম করে কেন? তো ন্যাচারালি ওর প্রতি অ্যাট্রাকশনটা মানে বাড়তে থাকতো ভেতরে ভেতরে। অগ্নিকে নিয়ে কোনো কাগজে ছবি বেরোলো, সেটাও দেখতাম, দেখে ফোন করতাম, মেসেজ করলাম, থ্যাংক ইউ। তুমি তো জানতে ওর একটা গার্লফ্রেন্ড আছে। তখন বোধহয় রিলেশনটা ভাঙবে করছে। না, আমি তো গার্লফ্রেন্ড হওয়ার জন্য যাচ্ছি না, আমি তো কাজের জন্য। আরে তখন ওদের সিরিয়াল একমাত্র যেটা দিনের দিন টাকা দেয়, আর মেয়েদের খুব গ্ল্যামারাস দেখায়, সুন্দর সুন্দর। গার্গিদিকে দেখতাম, কি লাগছে দেখতে, কোথায় পাবো তারে, আহা কি সুন্দর গার্গিদিকে লাগতো। মনামি, ইন্দ্রাণী হালদার, সব কি সুন্দর, সবাইকে সুন্দর দেখতে লাগে। অরুণিমা। তো সেই দেবু একমাত্র লোক, যখন অগ্নিদেবকে মানে আমাকে অগ্নিদেবের জীবনে প্লান্ট করা হলো, তখন দেবু মানে দেবলীনা, সরি দেবলীনা দত্ত। অগ্নিদেব যাকে যাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে এই মেয়েটা কিরকম দেখে, যেরকম মনে হয় আমার মনে হয় সেরম নয়। না তারপরে কি করে হলো একটু শুনি। হ্যাঁ সেটা তো হলো, মানে আমার একটা খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা বিপিনদা জানতে পেরেছিল, কিন্তু আমি ওদের কাউকে জানাইনি। আমি এমনি খুব গোটানো লোক, আমার খুব ছোট্ট সার্কেলে থাকি। তখন ফোন করে অগ্নি আমার দেখলাম জি বাংলার রান্নাঘরের শুটিং থেকে বেরোচ্ছি, আমার তখন ড্রাইভার রাখারও পয়সা নেই, মানে এমনই অবস্থা জীবনে। আমার মার তখন একটা বিরাট স্ট্রোক হয়ে গেছে, বাবা দাদা সবাই মাকে নিয়ে ব্যস্ত, ভেন্টিলেশনে চলে যাচ্ছে মা, ওই রকম সময়। তো বলেছিল মুন্না এই মেয়েটাকে না আর তুই কিছু একটা কাজ দে, কারণ ও রান্নাঘরে এত কম টাকা পায়, আর ওর মা এরকম অবস্থা, ওর বাড়িতে এরকম, ও একা থাকে। তখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মানে আমি বাড়িতে থাকি না। কেন? সেটা একটা দীর্ঘ ইতিহাস আর কি, একটা স্টুপিডিটির ইতিহাস, সেটা বলবো একদিন, এখন আমার অন্যদিকে চলে যাবে গল্পটা। তো এবার সেইখানে তুমি একা থাকো? একা থাকি, না একা থাকি না, একটা ভূতের সাথে থাকতাম, একটা ভূত আমার সাথে থাকতো। মানে তো বাড়িটা কোথায় ছিল? এই যে হাটকোর মোড়ে। আচ্ছা, ওখানে একটা ভূত আর আমি থাকতাম, আমি বুঝতে পারতাম আমার সঙ্গে একটা ভূত থাকে। এনিওয়ে তুমি একা বেরিয়ে এসেছিলে বাড়ি থেকে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, বাড়ির সঙ্গে একটা কোনো অশান্তি হয়েছিল বোধহয়? আমি একটু রেবেল ছিলাম। আচ্ছা, পার্টি পলিটিক্স। ও রিয়েলি? রেবেল, হ্যাঁ হ্যাঁ আমি তো করতাম, সবাই জানে। ছোট করে একটু বলে দাও। আমাদের বাড়িটা টোটালি বামপন্থী একটা ভাবধারায় বড় হয়েছে, আমি ওই পরিবেশে বড় হয়েছি, যে পরিবেশটা বড় হয়েছে একদম বামপন্থী আদর্শে। সেখান থেকে একটা হয়েছিল, মানে হয় না, আমরা তখন প্রেসিডেন্সিতে আড্ডা মারছি, দুনিয়া লড়কে লেঙ্গে, তখন কে ছেলে কে মেয়ে, ছেলে মেয়েরা আলাদা কিছু নয়, অনেক কিছু। তখন এই সাবজেক্ট কি ছিল? আমার ছিল ফিলোসফি। আচ্ছা, প্রেসিডেন্সি না, প্রেসিডেন্সিতে আড্ডা মারতাম। তুমি কি প্রেসিডেন্সিতে লোকে ভাবতো আমি পড়ি, কিন্তু আসলে আমি পড়তাম বিদ্যাসাগর কলেজ। আচ্ছা আচ্ছা, আমি তো থাকতাম কলেজে, কোথায় থাকিনি। আমার গার্জেন কল হয়েছিল, আমার বাবাকে দেখে বলেছিল যে আপনার মেয়েকে আজ প্রথম দেখলাম, এই নামটা আমাদের কলেজে আছে। তারপর তুমি ছোট করে, যাই হোক এইরকম, মানে আমি ভীষণ বলছি না, আমাকে দেখে যেটা মনে হয় সেটা না, আমি ভীষণ মানে মারামারি করা। তারপর তুমি বাড়ি থেকে চলে গেলে? হ্যাঁ, তখন আলাদা থাকতাম, মানে উপায় ছিল না তাই থাকতাম। আর তখন একটা ভূতও থাকতো আমার সঙ্গে, তো ফলে আমি চেষ্টা করছিলাম। উপায়টা কেন ছিল না বলো তো? জায়গা ছিল না? না, আমাদের বাড়ি থেকে সবাই, আমার দাদারাও বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেছি সবাই। হ্যাঁ, কেননা আমাদের বাড়িটা যৌথ পরিবারটা তখন ভাঙছিল, আমার একটা ঘরও ছিল না। ওকে ওকে ওকে, বুঝতে পারছো, মানে আমাদের রুম শেয়ার করে, মানে একটা বাড়ি ওরা তৈরি করেছিল, বাড়িটা বড় কিন্তু লোক সংখ্যা তারও
4 গুণ। তো যারা যারা বিয়ে করছিল সবাই বেরিয়ে যাচ্ছিল, তো আমার একজনকে পছন্দ ছিল যাকে আমার বাড়ির লোকের পছন্দ ছিল না। ও আচ্ছা। তো সেই জন্য আমাকে কোনো উপায় ছিল না। যাই হোক, সেখানে গিয়ে থাকলে তারপর কিন্তু সেই লোকটা সে আবার কেটে গেছে। তার একটা প্রেম ছিল, সেটা আমি জানতাম না, সেই জন্য বলছি ওটা একটা বিরাট গল্প। বাবা, তার একটা প্রেম ছিল, মানে তার জন্যই তুমি বেরিয়ে গেলে, আবার তার একটা আলাদা প্রেম আছে, মানে সেই জগতের নয়। সে এই জগতেরই, হয়তো এখনো সেরকম ভাবে নাম টাম করতে পারেনি, কিন্তু এই জগতেরই, কিন্তু সে ডিরেক্টর হবে এরকম। যাই হোক, তখন বিপিন দা ওকে ফোন করে বললো, দেখ মেয়েটা খুব ভালো মেয়ে, তুই এরম করিস না মুন্না, তুই ওকে অনেক অত্যাচার করেছিস, অনেক টর্চার করেছিস, এবার ওকে একটা কোনো কাজ দে, কারণ একটু থিতু হোক, ওর চারদিকে অশান্তি, মানে ওর রিলেশনশিপ ভেঙে গেছে, ওর মানে একদম একা হয়ে গেছে জীবনে, ওর বাড়ির থেকে বেরিয়ে এসছে যার জন্য সেই চলে গেছে। তো ফলে ওকে আমি আর বাড়িতে ফেরত যাবো না, আমি ঢ্যাঁটা, মানে একবার বেরিয়ে এসছি মানে মাথা নিচু করে তো যাবো না আমি। আর আমাদের পুরোনো দিনের পাড়া, সেখানে যদি আমি মনোভাবে বাড়ি ফিরি সবাই ছিচি করবে, আমার মা বাবাকে মানে বাঁচতে দেবে না টাইপ, মানে মা বাবাকে শুনতে হবে সারাক্ষণ যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেছে যখন এই মেয়েটাই খারাপ, দুশ্চরিত্র, ওর নিশ্চয়ই কোনো দোষ আছে। তারপরে আমার মা জবাব দিতে দিতে পাগল হয়ে যেত। তারপর অগ্নিদেব তোমায় কাজ দিল ঘন্টা। আচ্ছা, আমাকে বললো যে তুমি শুনলাম এরম এরম হয়েছে, সত্যি ইজ দ্যাট ট্রু? মানে আমার রিলেশনশিপটা ভেঙে গেছে, সেটা শুনেও খুব খুশি হয়েছে, কিন্তু আমি সেটা বুঝিনি। আমাকে বললো শুনলাম খুব খারাপ লাগছে। আলাম যে হ্যাঁ, আমি আবার সঙ্গে সঙ্গে তার যে তখনকার গার্লফ্রেন্ড ছিল সেটা কনফার্ম করার জন্য বললাম, আর অমুক কেমন আছে? বললো আমরা উই ব্রোক আপ। আমি তো সঙ্গে সঙ্গে বললাম ইয়েস, এটাই তো চাই। মা হারে খুব, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো অগ্নিদা কত খারাপ লাগে। হ্যাঁ, ও কিন্তু আমাকে বলছে অন্য কিছু, আমিও ওকে বলছি অন্য কিছু, মানে মাপছি একে অপরকে। হ্যাঁ, তো বলছে যে তাহলে কালকে চলো আমরা একসাথে লাঞ্চ করি। আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ নিশ্চয়, আমি একটু বাদে আপনাকে জানাচ্ছি। ও কালকে কেন, এখনই বলুন, আমি এখনই আসছি। কিন্তু তখন আমার এক দিদি ছিল, সে আমাকে খুব পরামর্শ দিত, সে বললো একদম ওরম করবে না, ডোন্ট মেক ইউরসেলফ সো মানে ইজিলি অ্যাভেলেবেল, একদম করবে না। বলো আমার আজকে ডাক্তার দেখাতে যেতে হবে মাকে নিয়ে। আমি তাই লিখলাম, বললো সানডেতে কোন ডাক্তার দেখে? কি করি না, ঠিক আছে আসছি। সেই যে এলাম, তারপর আর ফিরিনি। রিয়েলি? হ্যাঁ, মানে বাড়িতে যে এলে আর ফেরোনি না। ও আমাকে, আমরা দুজনে সিনেমা দেখতে গেছিলাম, খেলাম, খেয়ে বলে চল একটা সিনেমা দেখতে যাই। একটা খুব বাজে সিনেমা, আর সঞ্জয় দত্ত যেহেতু ওদের ফ্যামিলি খুব ক্লোজ, তো সঞ্জয় দত্তেরই একটা সিনেমা রিলিজ করেছিল। বলো ওরকম সঞ্জয় দত্তের একটা সিনেমা রিলিজ করেছে, অনেকবার বলছে দেখতে, চলো গাই দেখে আসি। দেখতে গেলাম, গিয়ে তো সিনেমা দেখবো কি, আমি সঞ্জয় দত্তকে দেখবো, হাঁ করে দেখছি, আমার না বিশ্বাস হচ্ছিল না। মানে যখন আমি ওর সঙ্গে থাকতে শুরু করলাম, ইনফ্যাক্ট আমি অনেক সময় ঘুম থেকে উঠে না পেছন ঘুরে আমি তাকিয়ে দেখতাম, হ্যাঁ সত্যি, না না স্বপ্ন দেখছি। মানে ভীষণ ভাবে তুমি ইয়ে করতে, হিরো ইয়ে ওয়ার্শিপ। আমার ভীষণ ভালো লাগতো, আর অতটা যে আমার ভালো লাগতো সেটা হয়তো আমিও জানতাম না। আচ্ছা, ভীষণ ভালো লাগতো। তারপর শুনেছি অনেকেরই ভালো লাগতো, কিন্তু আর ও আমাকে, যে বাড়িতে এলাম, আসার পরও বুঝতে পেরেছিলাম কতটা অসহায়। মানে আমি, পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে এখনো তোমার বন্ধুত্ব আছে? আমার তখনও ছিল, আমি তো দুজনের আবার ভাব করালাম। আচ্ছা, ও একটা পার্টিতে, ও অগ্নির প্রথম ছবির মিউজিক লঞ্চ হচ্ছে, তারও আগে আরেকটা গার্লফ্রেন্ড ছিল। জানি, সেটাও জানি। আমার সঙ্গে যে লাস্ট গার্লফ্রেন্ড আর তার আগের গার্লফ্রেন্ড এবং অগ্নির যে এক্স ওয়াইফ, এই তিনজনের খুব ভালো সম্পর্ক। এক্স ওয়াইফ এখনো মানে কোথায় থাকেন উনি? ও এখন থাকেন যোধপুর পার্কের ওখানে। ও ছেলে তো, বড় ছেলে তো আসে তোমাদের সঙ্গে যথেষ্ট, কিন্তু ওয়াইফ আসে না বোধহয়। না না না, উনি আসেন। অগ্নির সাথে একদম মুখ দেখা দেখিনি। আচ্ছা আচ্ছা, আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে খুব ভালো গল্প হয়, আড্ডাও হয়। ও জন্মদিনে আমি গিফট পাঠাই, আমার জন্মদিনে ও উইশ করে, এবং এবছর হয়তো দুর্গাপুজোয় আসতেও পারে, মানে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি। ওনার বোন আসেন আমাদের বাড়িতে, অগ্নির মানে আমাদের বড় ছেলের নামটা বলো, ওটা বলতে দেবযানী। হ্যাঁ হ্যাঁ, দেবযানী দি আমার সঙ্গে ভালোই সম্পর্ক, মানে অনেক সুখ দুঃখের কথা শেয়ার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি একাই থাকেন? উনি একাই থাকেন না, একা না, ছেলের সঙ্গে থাকেন। ছেলের সঙ্গে, ছেলের তো প্রায় বিয়ের বয়স হয়ে গেল। আর বলো না, কেন মেয়ে পাচ্ছি না।
যে মেয়েই আসছে সেই মানে কি জানি না, ওদের ওদের জেনারেশন। আমি এতদিন আমাকে দেখলে এখন পালাতো। আমায় অগ্নি বলেছে যে তুমি যদি ওর পেছনে এরম ভাবে পড়ে থাকো, প্রথম কথা আমাকে ফেসবুকে ব্লক করেছে, মানে যে যে ছবিগুলো পার্টি টাটি দেয় ওগুলোতে আমাকে ব্লক করে দেয়, আমি দেখতে পাই না, ফলে আমি জানতেও পারি না কার সাথে ঘুরছে কি করছে, আমি তো স্টক করি। তারপরে তো অগ্নিদেব তোমাকে দুটো হানিমুন করিয়েছিল না, একটা মানালি একটা সুইজারল্যান্ড, আমি কোথায় একটা পড়েছি বা দেখেছি। আমি একদম স্টুপ, অগ্নি আমায় মানুষ করেছে নিবেদিতাদি। আমি এত ছোট ছিলাম আর ও আমার থেকে এতটাই বড় ছিল, 15 বছরের বড়। 15 বছরের বড় না, তুমি বাড়িতে এলে খেয়ে দিয়ে বাড়িতে সিনেমা দেখে এলে, তারপরে গেলে না? দেখে এলাম, ওর কুকুরটা আমাকে এমন করে ধরলো, তারপর বললো জামাটা ছিঁড়ে গেল, একটা ভালো বলে চলো তোমার একটা সালওয়ার স্যুট কিনে, আমায় বলেছিল তুমি কি ফ্যাব ইন্ডিয়া টাইপ না বিবা টাইপ। কি ধরনের প্রশ্ন! আমি না বিবা বলিনি, আমি বলছি না আমি একটু মানুষ টাইপ, মানুষ আর দিক। ও বুঝেছি ফ্যাব ইন্ডিয়া টাইপ, ঠিক আছে। আমি বলে ঋতু কুমারে নিয়ে গেল, ঋতু কুমারে একটা সালওয়ার স্যুট কিনে দিল, কিনে দিয়ে বললো তা চলো আমরা বাড়িতে গিয়ে একটু গল্প করি। বাড়িতে গেলাম, গল্প করলাম, তো তোমার তো বাড়িটা এত ভালো লাগে চলো দেখি আনি। আমি ছাতে গিয়ে দেখলাম, আমি বললাম এইখানে না এই এই গাছগুলো থাকলে ভালো হতো, মানে অ্যাজ ইফ আমি সংসার সাজাচ্ছি, এইখানটা এই থাকবে এখানটা ওই থাকবে করে টুরে। তখন রাত্রিবেলা আমার মনে আছে আমি বললাম, তখন তো তোমাকে ফিরতে হলে একার বাড়িতে ফিরতে হবে। আমার নিজের গাড়ি ছিল, আমি নিজে গাড়ি চালাতাম। তখন অগ্নি ড্রাইভার আমার গাড়িটা নিয়ে এলো, এসে নিচে রাখলো, এবং গাড়িটা বিভিন্ন দিক থেকে এদিকে ভাঙা ওদিকে চোরা, মানে আমার তখন ইয়ে নেই, লাইসেন্স নেই। আমাকে বলছে তুমি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছ, তুমি জানো এটা ক্রিমিনাল অফেন্স। বললাম না, কে লাইসেন্স করিয়ে দেবে, কে যাবে, ও থাক ঠিক হয়ে যাবে। না আজকে তুমি একটা কাজ করো, একা যেতে হবে না, ওই ঘরটায় থাকো তুমি, আমি এই ঘরে আছি, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি তোমাকে দিয়ে আসবো গিয়ে। আর মানে ভূতটাকে ভীষণ ভয় পেতাম, আমি মাথা মুড়ি দিয়ে বলতাম যে যেখানে ভূত আছো থাকো, প্লিজ আমাকে দেখা দিও না। আচ্ছা ঠিক আছে। তো সেইটা করে তুমি থেকে গেলে? হ্যাঁ থেকে গেলাম। হ্যাঁ ব্যাস। তারপরের দিন সকালে ব্রেকফাস্ট করার পর কি বললো? বাড়ি যে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম আমায় বলবে যে না থেকে যাও থেকে যাও, আমি যতবার বলছি আমি আসছি তাহলে বাই। হ্যাঁ ও কাগজ পড়ছিল আমার এখনো মনে আছে। সাবধানে গাড়ি চালিয়েও পৌঁছে একটা ফোন কর। ঠিক আছে যাচ্ছি। আবার গেটে দরজাতে সময় বাই দেন বাই বাই, যেতে একদম ইচ্ছে করছে না। যাই হোক গাড়ি চালিয়ে বাড়ি ফিরলাম, দেখলাম দরজার লকটা খুলছে না, কোনো কারণে খুলছে না। সেই আমি লক স্মিথ ডাকতে হবে, কি করতে হবে করতে হবে, অগ্নি নিজে চলে এলো, এসে বললো, আমরা পাশে বাড়িতে বসছিলাম, ওর ওই দিদি দিদি বলতাম, ওখানে বসছিলাম, ওর বাড়িতে এলো, এসে বললো থাকতে হবে না এই বাড়িতে। তাহলে তুমি আমার সাথে থাকবে, আমি আছি তো, আমি থাকতে তুমি কেন অন্য একা একা থাকবে, চলো। হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে এরকম করে আমাকে আগলে। আর সত্যি কথা বলছি, আমি মা বাবার সাথেও থেকেছি ওইখানে, ওখানে আমার দাদারা আমায় পড়াশোনা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, তো মানুষ করেছে অগ্নি। এইভাবে এই শাড়িটা এই জামাটা দিনের বেলা পরে না, কাঁটা চামচ এইভাবে ধরতে হয়, এইভাবে রান্নার এটা ভুল হচ্ছে, এটাতে এইটা বেশি হয়ে গেছে, মানে ক্রিটিসাইজ করা না, মানে আমি যে লিখতে পারি নিবেদিতাতে আমি নিজেই জানতাম না। আমার মনে আছে ব্রাত্যদার লেখার কথা ছিল চারুলতা 2011, ব্রাত্যদা মন্ত্রী হয়ে গেল, তো বললো না রে আমি পারবো না। ব্রাত্যদা আমার সামনে অগ্নিকে বললো তুই সুদীপাকে বল না, একবার ট্রাই কর না, ও কিন্তু ভালো কথা বলে, দেখ না ও লিখতে পারে কিনা, এই তুমি ট্রাই করো তো। তারপরে অগ্নি রোজ আমায় যেরকম স্কুলের বাচ্চাকে দিয়ে যায়, আজকে 3 পাতা লিখে রাখবে, আমি কিন্তু অফিস থেকে এসে দেখবো, সেরকম ভাবে পড়া ধরতো, করে লিখলে স্ক্রিপ্ট লিখতে শিখলাম। ওর যারা রাইটার ছিল তারা আমায় বোঝালো ব্যাকরণটা কি, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, ওইভাবে লিখতে লিখতে সিরিয়াল সিনেমা সব লিখতে। তো এরপরে কি অগ্নিদেবদের তো একটা বড় অপারেশন হয়ে গেছে, বাইপাস হয়ে গেছে, তোমার মা চলে গেলেন, হ্যাঁ মানে তোমার বাড়িতে পর 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 হলো আমরা দেখলাম, আমি সে কথায় ঢুকছি না, কবে থেকে অগ্নিদেব দাবা কাজ শুরু করবেন? অগ্নি কাজ শুরু করবে বোধহয় এই বছরের শেষের দিকতে, মানে আফটার দুর্গাপুজো। বাহ, দুর্গাপুজোর পর হয়তো দিওয়ালি নাগাদ ও বম্বে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। বম্বে যাবে মানে কি মানে কোনো ছবির কাজ করবে না সিরিয়ালের কাজ করবে? ছবি। বাহ, খুব ভালো কথা, কারণ কত কি দেখেছি আমরা, মানে তোমাদের ফ্যামিলি তুমি অনেক বেটার দেখেছো আমার থেকে। না আগে থেকে দেখেছি, বয়সে বেশি।
অগ্নিদেব অগ্নিদেব চিরকালই খুব মানে চুপচাপ শান্ত আমাকে শুধু প্রকৃতির। জিজ্ঞাসা করেছিল হানিমুনে কোথায় যাবে, আমায় বলেছিল বলো তুমি যেটা বলবে সেটাই। আমার তো ইচ্ছা সুইজারল্যান্ড, কিন্তু বললে যদি হ্যাংলা ভাবে, ইস, ভাবছে না দরকার নেই, বলে মানালি। আর উনি তো ভীষণ কম কথা বলে। তারপরের দিন এসে বলল আমরা ক্রিসমাসে মানালি যাচ্ছি, আর কিছুদিন পরে আমরা সুইজারল্যান্ড যাব। তুমি কি করে জানলে? আমার অনেক এইটা আমাদের কমন ডায়লগ ছিল, তুমি কি করে জানলে। অগ্নি না সব বুঝতে পেরে যেত আমার। মানে আমার যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা ক্রাশ আছে, মেসি আর সৌরভ গাঙ্গুলি, আমাকে যখন সৌরভকে ফার্স্ট টাইম মিট করতে গেছিলাম, কারুর বর এরম শিখিয়ে পাঠায়, আমায় বলেছিল গিয়ে না ক্যান আই টেক এ স্ন্যাপ উইথ ইউ বলবে না, হ্যাংলামি করবে না। আমার কাউকে মানে আমার ইভেন সৌরভ যদি না কেন দেখো, কারণ তুমি যে বিয়েটা করেছো যেখানে, সেখানে পরিচালক, একটা প্রডিউসারের ফ্যামিলি, তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি যদি বাচ্চাদের মতো করে বলো সেটা ওদের পক্ষেও তো একটা অস্বস্তি হবে না। বলেছিল তোমাকে খারাপ ভাববে, তুমি ওরকম কি হ্যাংলামি করবে না, ক্যান আই টেক আ স্ন্যাপ উইথ ইউ করবে না, দেখবে ঠিক আমি একটা ছবি তুলবো না। আর এখনো যেখানে দেখা হয়, আমার মনে আছে সেদিনকে তাজে খাচ্ছি আমরা সবাই মিলে, তাজ বেঙ্গলে, আর সৌরভ ঢুকেছে, অগ্নি আমি দেখতে পাইনি, আমি আমার পেছন দিকটায়, বলে যাও তোমার ক্রাশ এসে গেছে, যাও গিয়ে ছবি তুলে এসো। যাবো, হ্যাঁ যাও। আবার বলতো কি বল, আমি এসে বলি ও না আজকে না এই পারফিউমটা লাগিয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো আমরা মোটামুটি অনেকক্ষণ গল্প করলাম এবং ভীষণ মনে হচ্ছে। হ্যাঁ একটু বললে ভালো হতো। মনে হচ্ছে না বলো? হ্যাঁ আমারও সেরকম লাগছে। এবং আজকে আমি ইন্টারভিউ করতে মানে ওর সঙ্গে গল্প করতে আসার আগে আমার ভীষণ রিল্যাক্স লাগছিল, কেন বলতে পারবো না, ওর পার্সোনালিটির জন্যই বোধহয়, ও যে এত নরম সরম করে কথা বলে। তুমি সবাইকে আমার হয়ে বলো, আমাকে প্লিজ বলো আমি কি খুব অহংকারী বা যেটা বলে লোকে অসভ্য টাইপের সেটা? হ্যাঁ সুদীপার ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা জিনিস জানবেন, যারা মুখের ওপর পটপট করে বলে দেয় না, আর ধরুন আমাকেও অনেকে বলে, আমাকে ভীষণ ফোন করে লোকে যে আমি নাকি কথার মাঝে কথা বলি, ভীষণ লোকের কথায় খুঁত ধরি, হ্যাঁ ভীষণ তার ব্যক্তিগত স্তরে ঢুকে যাই, কথা বলি। এখন আমি যে ঢুকে যাচ্ছি বা কথা বলছি বা কি করছি এটা আমি বুঝতে পারি না, কারণ আমি যখন করি তখন আমি ক্যামেরা ফ্যামেরা ভাবি না, আমি ওই মানুষটার সঙ্গে গল্প করি, মানে আমার এইখান থেকে গল্পটা আসে। তোমার আড্ডাটা এত প্রাণবন্ত হয়, এত বলছো একদম। তুমি বলো আমাকে, আমি না খুব একটা চালচিত্র সাজাতে পারি না, মানে দারুণ কিছু আমি নিজের মতো নিজে মেকআপ করে আসি। হ্যাঁ হ্যাঁ কি বলছো? আচ্ছা আমার ভালো লাগে, কারণ না মনে হয় হার্ট টু হার্ট কথা, ওই ইন্টারভিউ আজকাল আর কেউ দেখতে চায়ও না। আমার এবং ঋতুপর্ণ বা ঋতুদার আড্ডা ভালো লাগতো এই কারণে, কারণ ভীষণ ইনফর্মাল, ইনপ্রম্পট, আমার খুব ভালো লাগতো সেটা। যে ঋতুপর্ণ ঘোষ যেরকম ভাবে তুই তোকারি করে বলতেন, এবং একটা মনে হতো দুজনে আড্ডা দিচ্ছে, ইন্টারভিউ কেন। আমার মনে হয় কলকাতা শহরে কি সেরকম সেলিব্রিটি কেউ আছে? কজন সেলিব্রিটি আছে হাতে গোনা বলো তো? এবং তাদের সঙ্গেও কিন্তু লোকে কথা বললে কিন্তু গল্পই করবে। কেন অগ্নিদেবদা কি খায় রাত্রিবেলা? ও যেটা খায়, মানে কোনোদিন স্যান্ডউইচ খেলো, তার সাথে একটু স্যুপ, বা ওই চিকেন কাটলেট করে দেয়, বা ওই যে কি বলে ওটাকে তোমার বিভিন্ন রকমের মানে ইংলিশ মানে ওই যে আরে ওই বাসা দিয়ে করে মাছ দিয়ে বা ভেটকি দিয়ে ফিলে, সেটাকে একটু লেমন বাটার সস দিয়ে একটু সটে করে দিল, এরকম। রাত্রিটাও খুব একটা বেশি খায় না, হেভি খায় না। আর তুমি কটায় খেতে বসো? একটা 12টা তো বটেই। দাদার সাথে গল্প করতে বসলে একটাতেও অনেক সময় হয়ে যায়। আর তুমি কি খাও? আমি আজকেও বোধহয় দুপুরে খেয়েছি আলু পোস্ত ভাত, রাত্রিরও আলু পোস্ত ভাত। আমার যদি ব্রেকফাস্টেও তুমি আলু মানে গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ দাও, আমি 4 বেলা ভাত খেতে পারি। সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি তো তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি অত কিছু খাও না, খুবই কম খাও। না গো, আমি খাই কিন্তু অনেক বারে খাই। আমি মাঝখানে খুব মোটা হয়ে গেছিলাম, এখন অনেক ঝরে গেছে। একটু যেন আমাকে নিয়ে বলে, আমি একটা কথা লাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে স্বামীকে নিয়ে আদিক্ষেতা করি আমি। এই যে বললাম এতটা ভালো, কেউ আজকাল নিজের স্বামী সম্পর্কে ভালো বলে না, সবার দেখি প্রবলেম বলে বা সো মাচ অফ হেট্রেড। আমার কেন যেন মনে হয় স্বামীকে রেসপেক্ট করলে কি আমি খুব কম ফেমিনিস্ট হয়ে গেলাম? না না তা না, ব্যাপারটা হচ্ছে তোমার সবার জীবনে তো সবাই একদম খাপে খাপে মেলানো। আমারও কি মিলেছে? হ্যাঁ মেলে কখনো না, কারণ মেলে না, কিন্তু তোমার হয়তো ম্যাক্সিমামটা মিলেছে। না, একদমই না।
ম্যাক্সিমামটা আমি মিলিয়েছি, ও তাই? মিলিয়েছে। আমার অনেক কিছু আছে যেটা অগ্নির একদম মানে দু চক্ষের বিষ। আমি যেমন যেরকম আমার ওই এখানে রাত্রির একটার সময় খাওয়া। রাত্রির একটা খাওয়া, ফুটবল দেখা, বা এই যে এখানে এটা পড়ে রইলো ওটা ওখানে পড়ে রইলো, ও তো একদম সব ও তো প্রপার প্রপার সন্ধে সোজা সোজা থাকবে জামা আচ্ছা কাপড়। 8টার সময় খেয়ে নেবে সে, তুমি ওইরকম খাবে তো রাত্রির নয়। একটা। সেগুলোর ও অ্যাডজাস্ট করেছে তো আমার সাথে, সেরকম হ্যাঁ আমিও অনেক কিছু, যেমন অগ্নির একটা টাইমের পর অফ হয়ে যায়, মানে নেই জাস্ট। এরকম হয়েছে আমার পারিবারিক আড্ডা হচ্ছে, অগ্নি বেরোলোই না ঘর থেকে। ও দাদারা ভাবতে শুরু করলো প্রথম প্রথম যে ওরা এসছে বলে হয়তো আচ্ছা, offended। অগ্নিদেবদা কটায় ঘুম থেকে ওঠে? ও তো অনেক সকালে ওঠে। ভোরবেলা? হ্যাঁ, আর্লি মর্নিং। আর তুমি দেরি করে? হ্যাঁ, এখন বাচ্চার জন্য উঠতে হয় 6টায়, কিন্তু উঠে এসে ওকে দিয়ে আবার আবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি। পড়ো তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার না মানে অগ্নির ভীষণ স্পেস লাগে, ঘাড়ের ওপর উঠে ওয়ার আর ইউ হ্যাঁ, না না, করলে। ওটা হলে হবে না। অগ্নি যদি এমন ম্যাক্সিমাম হয়েছে 3 দিন, মানে 3 দিন বাড়ি ফেরেনি, আমি জানি না অগ্নি কোথায়। হুম হুম হুম। আমি কিন্তু অগ্নিকে পাগলের মতো মানে ইয়ে টেক্সট করে করতে যাওনি? না, চেস করিনি। আমি জানি, যখন জানতে আমি আর ওর ছেলেকে, আমি আর আকাশ মিলে ট্রেস করলাম আমাদের ফোন লোকেটর দিয়ে, আচ্ছা এইখানে আছে, ও সেফ আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেফ আছে, ঠিক আছে, নাও। সে একটা ক্রিয়েটিভ লোক, তারও একটা স্পেস লাগে, ওর তুমিও একটা অনেক ক্রিয়েটিভ লোক। লাগে, মানে ইভেন একটা বসে চা খেতে খেতে হঠাৎ যদি উঠে চলে গেল, গেল মানে তো গেল। ও তুমি যদি তখন ঘাড়ের ওপর গিয়ে, কি গো তুমি চলে এলে, তোমার কি হয়েছে, তুমি কি আমার উপর রাগ করেছো, তুমি কি হলো, কি ভাবছো, এইসব করা যাবে? ওইখানে দায়ের। হ্যাঁ হ্যাঁ। আমি আমি তখন আর যাই না, তারপর ঠিক ঠিক হয়তো মিনিট কত 20 বছর বাদে হলো এসে, তোমাদের বিয়ে হয়েছে? 15 বছর। টাচ ফুড। ভালো করে চালা। কত তারিখে তোমার বিবাহ বার্ষিকী? 9 জুলাই। হ্যাঁ। আমাদের একই দিনে দুবার বিয়ে হচ্ছে। মানেটা কি? মানে আমার বাবা তখন আর থাকবেন না, আমরা জেনে গেছিলাম। তো বাবা বেঁচে থাকতে 9th জুলাই আমাদের একটা ধর্মীয় শাস্ত্রীয় আচার মেনে বিয়ে হয়েছিল। তার ঠিক 5 বছর বাদে ওই দিনেই আমাদের রেজিস্ট্রি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেদিনকে বড় করে ধুমধাম করে আমার শাশুড়ি মা লোকজন হ্যাঁ ডেকে হ্যাঁ খাইয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। পার্টি দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে ছেলে হয়ে গেছিল কি না? না না, তারপরে ছেলে তারপরে হয়েছে? ছেলে হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই লোক আচার মানে ওই রেজিস্ট্রিটা তারপরে 5 বছর বাদে কেন দেরি করলে? ওর ডিভোর্স হয়নি তখনও, ও ডিভোর্স হয়নি। কিন্তু আমি অগ্নির লিগাল কিছু সমস্যা ছিল, হুম 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 সেই জন্য আমাদের আটকে ছিল। এবং আমরা আমি, আমার বাবা কোনোদিনও মানতে পারবে না যে আমি লিভ ইন করছি। হুম। তো ধর্মীয়, মানে বাবা ভীষণ অগ্নিকে ওই গান্ধর্ব মতে ভালোবাসে। যেরকম হয় সিঁদুর পরানো, ওইগুলো হুম ওগুলো সব হুম, না করেছিল? না, একদম হিন্দু শাস্ত্র মেনে। কোথায় যেহেতু হয়েছিল এটা? এটা হয়েছিল আমাদের বাড়িতেই, কোনো হ্যাঁ, একটা বাড়িতে হয়েছিল। এবং সেটা বাবা, বড়নগরের বাড়িতে? বাবা তখন বড়নগর বাড়িতে, হি ওয়াজ ডাইং হ্যাঁ অলমোস্ট। মাও আসতে পারেনি, আমার দাদা আমার সম্প্রদান করেছিলেন আমার মনে আছে। হুম, কিন্তু আমাদের যেহেতু কুলীন ব্রাহ্মণ, আমার বাবা মানে ওদের আমাদের বাপের বাড়িটা কুলীন ব্রাহ্মণ, এদেরও কুলীন ব্রাহ্মণ। তো আমাদের ওইটা আমাদের স্বীকৃত আর কি, আমরা করতে পারি ধর্মীয় আচার মেনে, যে আমি ওকে হ্যাঁ স্ত্রী হিসেবে মানলাম, তাহলে বাবা শান্তিতে বলেছিল আমি শান্তিতে মরতে পার। তো আরো আগে বিয়েটা হয়ে যেত, মানে রেজিস্ট্রিটা, কিন্তু আমার শাশুড়ি মা বললেন যেহেতু ওই দিনটাতে ওর বাবার আশীর্বাদ রয়েছে, ওই আমরা দিনটাতে এতদিন ওয়েট করলে আর এক কটা দিন তোমরা ওয়েট ওয়েট করো, করো। হ্যাঁ হ্যাঁ। ওই দিনই করো। তা আকাশের সঙ্গে তোমার ভাবটা তখনই হয়ে গেছিল নাকি কিছুদিন অনেক পরে? আগে, অনেক আগে অনেক হয়ে আগে। গেছে। আর এই দেবযানীর সঙ্গে তোমার আলাপটা ভাবটা কবে হলো? ভাব ছিল না, হুম। একদমই উনি আমায় পছন্দ করতেন না, কিন্তু আমার জন্য তো ওদের সেপারেশন হয়নি। না। সেটা একদিন আমি বুঝিয়ে আকাশকে বলি যে এটা মাকে বলো। আর আমরা যদি সারাক্ষণ এরকম অশান্তি করতে থাকি, একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, এই হুম, করছি, বাবা আলটিমেটলি অসুবিধায় হ্যাঁ পড়বে, হ্যাঁ। বাবার কষ্ট হবে এ হবে। তো আমি একদিন ওর যখন মা মারা গেলেন, মানে দেবযানীদির মা মারা গেলেন, তখন আমি নিজেই ফোন গেছিলে? করেছিলাম। না, হুম যেতে পারিনি, ফোন করে, যে কোভিড চলছিল। হুম 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 আমি ফোন করলাম, বললাম এই কোভিড এর মধ্যে এই 11, ওরা তো, ওর ছেলে নেই, মানে হুম। আহ, ওরা 2 মেয়ে, তো আচ্ছা। ফলে ওরাই কাজ করবে। তো এই কদিন যে সপা কাহার টাহার যা যা করতে হয়, তোমার আর তো কেউ নেই, ভাইও নেই, তো কে করবে। তখন আমি মনে আছে 11 দিন আমি রান্না করে পাঠাতাম, মানে ওই সেদ্ধ, হবিষির হ্যাঁ হ্যাঁ মতোই। হ্যাঁ। কোনো সময় খিচুড়ি বা কিছু, ও তখন অসুস্থ ছিল, শরীরটা খুব খারাপ, হুম, মানে কোভিডই হয়েছিল বোধ হয়। হুম। তো আমি রোজ খাবার পাঠাতাম। তখন ও ফাইনাল বুঝতে পারলো যে না, আমাকে আমার সম্পর্কে ওকে যা যা বলা হয়েছে সেগুলো সব ভুল।
তারপরে আস্তে আস্তে কথা বলতে 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 মিট করেছো তোমরা? না, আজ অব্দি আমার সাথে বসে আড্ডা হয়নি, দেখা হয়েছে, হয়তো কেমন আছো ভালো আছো এইটা। কিন্তু তো এই বছর পুজোয় কি আমি তো বলেছি আসতে, কিন্তু উনি বোধহয় আসতে চান না, বা দেখা যাক। দেখা যাক কি হয়। আমার মনে হয় আকাশের বিয়েতে আমাদের মিটিংটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু মানুষের মনে বা মানে কি বলবো, তোমার যে ইমেজটা, সেটা কিন্তু ওই দেবী ইমেজটা, যেটা আমি বাইরে থেকে বুঝতে পারি, যে দেবী ইমেজটা মানে বড় টিপ, লাল পা সাদা শাড়ি। বাংলা আমার মনে আছে আমি যতবারই মডার্ন হওয়ার চেষ্টা করেছি, আমি ভীষণ রিয়েল থাকতে ভালোবাসতাম। মানে আমি যখন চশমা হয়েছে, আমি চশমা পড়তে চেয়েছি, ওরা পড়তে দেয়নি। এবং আমি তোমার জি বাংলার রান্নাঘরেটাতে আসবো, ওটা তো তোমার ওরা আমাকে সবসময় বলতো তুমি ওরকম বড় টিপ পরো, বা মালা দিয়ে একটু খোপায়, মানে কোনো অনুষ্ঠান হলেই অভিজিৎ দা বলে পাঠাতো আলাদা মেসেজ, আজকে প্লিজ একটু সেজো, আজকে প্লিজ একটু মালাটা দিও, আমরা কিনে পাঠিয়েছি। মানে ওরা জানতো যে আমি একদম পছন্দ করি না সাজতে, তো আমাকে জোর করে সাজাতে হয়। তো দেখেছি, ওরা যখন বলছে ডেফিনেটলি লোকে নিশ্চয়ই ভালোবাসে ওটা। তোমার একটু রান্নাঘরের কথা আসি, যেটাতে তোমার এত হিউজ পপুলারিটি। এটার জন্য এখন তোমার সেটা সম্পর্কে তোমার কাছ থেকে একটু ডিটেলেই জানবো, কারণ অনেক রকম শুনেছি। একটা শুনেছি যে তুমি 17 বছর করেছো টানা, মাঝখানে বাচ্চা হওয়ার পিরিয়ডটা একটু বোধহয় গ্যাপ ছিল, আর তখন বোধহয় অপরাজিতা করেছিল। তো বাকি সময়টা তুমিই করেছো। এবার তুমি এই রান্নাঘরটা, এটা শুনেছি যে ভীষণ পপুলার, এটা তো বলার কিছু নেই। আমার মা তো মানে নিয়ম করে ওটা থেকে শুরু হতো দেখা আর কি, তারপরে দিদি নাম্বার 1, মানে এরকম পরপর। তো তোমার এই রান্নাঘর থেকে সরার ব্যাপারটা কি হলো? এখনো তো রান্নাঘর চলছে। ওদের দিকের পার্টটা আমার মনে হয়, দেখো সবার আগে একটা কথা আমার বলা উচিত, আমাকে যতজন চেনে বা যারা ওই ধরো তোমার ইন্টারভিউটা 5 জনও যদি দেখে, 5 জনই আমাকে জি বাংলার জন্য চেনে। জি বাংলা আমাকে তৈরি করেছে, জি বাংলা হোয়াট আই এম টুডে ইজ 80% ওদের কন্ট্রিবিউশন, আর 20% হয়তো আমার হাজবেন্ডের। আর আমি ওদের কাছে চিরকাল কৃতজ্ঞ। তাই জন্য আমি কি বলবো আর কি মানে দাঁড়াবে সেটা ভেবেই আমার বলতে ইচ্ছে করছে না। খানিকটা হয়তো ইগো ক্ল্যাশও হতে পারে, মানে আই এম নট ভেরি শিওর, সেটা ওরাই কনফার্ম করতে পারবে। কেন যে বন্ধ করে দিল শোটা যখন হচ্ছিল, আমার মনে আছে এখন দিদি নাম্বার 1 যে টিআরপিটা দেয় তার থেকে বেশি টিআরপি ছিল। সেই সময় আমাদের বলা হলো না, একটা একঘেয়েমি আসছে, আমাকে অন্তত যা বলা হয়েছে, একঘেয়েমি এসে গেছে, 17 বছর অনেকদিন হয়ে গেল, এবার এটা আমরা বন্ধ করে একটা ব্রেক দিয়ে আবার নতুন করে ফিরবো, নতুন করে কিছু হবে, যেটা হলোও পরে। কিন্তু আমি আই ওয়াজ টোটালি জবলেস। আর আমি না একটা এমন মানুষ, এটা আমার মানে কিভাবে নেবে আমি লোকে জানি না, কিন্তু আমি সত্যি কথা বলতে না খুব ভালোবাসি। আমি না টাকা ছাড়া কিচ্ছু, টাকাটাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসি। আমি টাকা ছাড়া না, আমাকে কেউ যদি বলে, খুব পরিচিত ধরো বিরাট কেউ একজন আমাকে বললো যে আমাদের পাড়ায় একটা পুজো আছে, তুমি একটু আসবে, আমি হ্যাঁ বলে দেবো, না বলতে পারছি না। কিন্তু সেই দিনই আমার জ্বর আসে, তার আগের দিন থেকেই শরীর খারাপ হতে শুরু করে। আমাকে যদি তুমি একটা কিছু না দাও, টাকা পারিশ্রমিক, আমাকে বাড়ি থেকে বের করতে, আমি নিজে বলেছিলাম একজনকে, আপনি না আমাকে কিছু টাকা দিন, নইলে আমি নিজেকে বার করতে পারি না, বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করতে হয়, তো আমি তো ভীষণ গড়পুনো, আমি বেরোতে পারবো না। তো এইটা সত্যি, আমি টাকাকে খুব ভালোবাসি। আর জি বাংলা আমার এটা বদভ্যাসে পরিণত করে দিয়েছিল, একটা হিউজ টাকা, এবং সেটার যে হিউজ গ্যাপ। আমি তো কোনো দিনও আমার স্বামীর কাছে কিছু চাইনি। অনেকেই জানে না যে আমি যত গয়না পরতাম, আমাকে অনেকে লিখতেন, বিখ্যাত একজন অভিনেত্রী তোমার খুব বন্ধু, সে বলেছিল বড়লোক দেখে বিয়ে করে নিচ্ছে, বর গয়না কিনে দেয়, পরে লজ্জাও করে না। মানে কেন লজ্জা করবে? আমার প্রথমত আমার বর গয়না কিনে দিলে, আমার বর তোমাকে কিনে দেবে? আমার বর তো আমাকেই কিনে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওগুলোর মধ্যে যেগুলো দেখে উনি বলেছেন সেগুলো সব আমার কিনা। ও তাই? আমার এটা খুব মনে হতো জানো তো, যে আমার যেটা পছন্দ হবে ওটা আমি কিনবো। আমার একটা মার্সিডিজ গাড়ি ছিল, সেটা এখন আর নেই, তারপর এখন অডি আছে, কিন্তু মার্সিডিজটা আমি নিজের যোগ্যতায় নিজের পয়সায় কিনেছি। আমার হচ্ছে কাঞ্চন মল্লিক আমার বলেছিল, কাঞ্চন দা, পল্টু দা আর খরাসদা ছিল বোধহয় ওদের, আমার রান্নাঘরের শুটিং চলছিল, ওদের মেকআপ রুমটা নিচে, রুদ্র ছিল বোধহয়,
যাই হোক, তো ওরা সবাই মিলে আড্ডা মারছিল আর আমার গাড়িটা দাঁড়িয়েছিল জানালা দিয়ে। কাঞ্চনদা, বাবা সত্যি রে, মেয়ে হয়ে জন্মালে অনেক ভালো হতো, ভালো দেখে বর হতো, এরা এরকম গাড়ি আমারও দাঁড়িয়ে থাকতো। কাঞ্চনদা, এটা কিন্তু আমার নিজের টাকায় বানানো, এটা আমি ইএমআই দিয়ে কিনেছি, ইএমআই দিই, ওটা আমার বর কিনে দেয়নি। অনেকেই জানে না, আমি হয়তো যে আজকে প্রথমবার তোমার কাছে না, বলছি। যেহেতু অগ্নিদেবদার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটাই বর্ধিষ্ণু এবং যথেষ্ট মানে পয়সার মেয়েরা সঙ্গে মেয়েদের যুক্ত, কতটা নিচু নজরে দেখে যে আমার এতটুকু যোগ্য, আমি এত বছর ধরে কাজ করছি, আমার একটা যোগ্যতা নেই যে আমি একটা বালা কিনতে পারি, হ্যাঁ, সেটা আমার অন্য কেউ কিনে দেবে? আমার যদি মানে মানুষ হিসেবে থেকে লজ্জার কি হতে পারে? যাই হোক, রান্নাঘর থেকে সরে হ্যাঁ, যাচ্ছে। সরে যাচ্ছি। তো আমার ওইটা জি বাংলা খুব বদভ্যাস করে দিয়েছিল। তারপর দেখছি ওরা শুরু করছে না, আমি অনেক বড়দের সঙ্গে যোগাযোগ করি, কি গো তোমরা কিছু ভাবছো, তোমরা কিছু ভাবছো, এরকম হতে হতে তো বছর পেরিয়ে গেল। তারপর দেখলাম ওদের অন্য একটা প্রোগ্রাম হলো। না, অন্য একটা প্রোগ্রাম হওয়ার আগে আমি আমার যেটা সুদীপার সংসার, সেই কনসেপ্টটা ওদের বলি, হ্যাঁ, মানে ভার্বালি, যে এরকম একটা ভাবছি, তোমরা করবে, এটা আমাকে করতে দেবে, আমি তাহলে করব, তোমাদের কোনো ইয়ে নেই। বলে না, আমরা এক্ষুনি রান্না বান্না নিয়ে কিছু ভাবছি না। তারপর দেখলাম হঠাৎ অ্যানাউন্সমেন্ট, রন্ধনে বন্ধন বলে একটা কিছু আসছে। না, রন্ধনে বন্ধন তো আমার রান্নাঘর বন্ধ হওয়ার পরে পরেই শুরু হয়ে গেছিল। কে করছিল সেটা? ওটা করছিল গৌরব আর ওর ওয়াইফ ঋদ্ধিমা। ঋদ্ধিমা, হ্যাঁ। হ্যাঁ, তো ওরা দুজন ভালোই করছিল, ওটা তো একদম অন্যরকম একটা শো ছিল, ভালো কথা। আর আমি না, আমার থেকে চ্যানেল যেটা চাইতো শেষের দিকটা এসে, সেটা আমি ডেলিভার করতে পারছিলাম না। যেটা হচ্ছিল, আমার নিজের আইডেন্টিটিটা খুব বড় হয়ে দাঁড়াচ্ছিল। মানে চ্যানেল চাইছে নমস্কার, নমস্কার, চলে এসেছি জি বাংলা রান্নাঘর নিয়ে, আমি সুদীপা, আজকে আমাদের সঙ্গে রয়েছে নমুক, আজকে রান্না হবে তমুক। তাহলে এইটা বলার জন্য ইউ ডোন্ট নিড সুদীপা চ্যাটার্জি। আমি তো শুরু করব, হ্যাঁ আজকে না ভীষণ মনটা খারাপ, আর আসার সময় বাজারে দেখলাম কি সুন্দর কচি কচি লাউ, দেখে মনটা না বেশ ফুরফুরে হয়ে গেল। এই দেখুন লাউ নিয়ে চলে এসেছি, তো এই লাউটা দিয়ে কি বানানো যায় দেখি, আজকে আমাদের গেস্ট রয়েছেন, উনি কি বলেন। আমি শুরু করব এটা দিয়ে। এটা ওরা চাইছে না, ওরা চাইছে অ্যাঙ্কার এমন একজন হবে যে যার কোনো অস্তিত্বই থাকছে, রাম শ্যাম যদু মধু, মানে ইট ক্যান বি সুদীপা, ইট ক্যান বি কনিনিকা, ইট ক্যান বি এনিওয়ান, যাতে ওরা যে কোনো সময় রিপ্লেস করে দিতে পারে তোমাকে। তোমার ইমেজ সুদীপা চ্যাটার্জিকে চাইছে না, ওরা চাইছে এমন একজন কেউ যে জাস্ট ওরা যেটা কানে বলবে টক ব্যাকে সেটা বলবে। তো সেটা তো সেটা একটা ইগো ক্ল্যাশের জায়গা ছিল। এটাতে এটা আমি বলছি বলে হয়তো আমি বিরাট বাজন হব, অনেক ভেতরের কথা বলতে নেই, ওরাও অনেক কিছু আমার এগেনস্টে বলতে পারে যে আমি বদমেজাজি হয়ে গেছিলাম, আমি ভীষণ 6টার পর শুটিং করব না, আমার ছিল 6:30টায় বেরিয়ে যাব, আমার বাচ্চা রয়েছে বাড়িতে, আমার কোথায় শুটিং, আর বাড়ি যেতে আসতে 3 ঘন্টা, জায়গা, আসতে 1.5 ঘন্টা, ওরে বাবা 1.5 ঘন্টা, পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে যেতে লাগে, 1.5 ঘন্টা আসতে লাগে, 3 ঘন্টা তো এখানেই বেরিয়ে গেল। তাও আমি 12 ঘন্টা ধরলাম, তারপরও ধরছি। এবার ব্যাপারটা যখন জেদাজেদির পর্যায়ে চলে গেল, আমিও অসভ্যতা আমি কম করিনি, মানে আমি সত্যি, আমার বলতে লজ্জা নেই, আমার চলে আসা হয়তো উচিত হয়নি। আমি দেখলাম না, একদিন আমাকে বেরোতেই হবে। আমি তো আমার চোখের সামনে অনেক দেখেছি না, আমি তো রেখাজির গল্প শুনেছি, আমি গার্গী রায়চৌধুরীকে সামনে দেখেছি কিভাবে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যেত, মানে সবার খারাপ দিকগুলো আমি দেখেছি, বুমবাদার মেজাজ সেটা দেখেছি, ফলে আমি তো ওইগুলো শিখে গেছি না আগে, বলে না আগে খারাপটা। তুমি যে রেখা দেখেছো, বুমবাদার দেখেছো, এটা কিসের জন্য বললে একটু দর্শকদের সেটা বুঝিয়ে বলো। রেখাজির আমাদের একটা ছবি, আমার জামাইবাবু আমাদের প্রডিউসার বিপিন কুমার ভোরা, অগ্নিদেব সেটার এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন, নানা পাটেকার আর রেখাজিকে নিয়ে একটা ছবি, গৌতম ঘোষ ডিরেক্টর ছিল। এরকম অনেক ছবি আছে যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেইখানে আমি বহু মানে অগ্নিদেবের সুবাদে আমি সঞ্জয় দত্তের সাথে গল্প করেছি, বহু ফিল্ম স্টারদের, ওয়াহিদা রহমানকে দেখেছি কাছ থেকে, অনেককে কাছ থেকে। রেখা কিরকম চলে গেছিল একটু বলো। রেখা তো বলেছিল, मुझे सीतापुर का केला खाना है, पहले बोले क्या। তারপর সীতাপুর থেকে, তখন রামোজি ফিল্ম সিটিতে শুটিং হচ্ছে, এটা আমার গল্প শোনা, আমি সেটা সামনে ছিলাম না, কিন্তু শুনেছি উনি নাকি এসে যদি ওনার কিছু একটা মানে আকাশে মেঘ করলে মেঘ দেখে বলেছিল মুঝে বারিশ দেখনা হ্যায় আজ, বলে উনি বারিশ দেখতে চলে গেছিলেন।
এরকম হতো। এবং উনি অ্যাট দ্য সেম টাইম মানে যখন শর্ট দিতেন সেটাতে আবার পুষিয়ে দিতেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বুম্বাদাকে যেরকম দেখেছি, বুম্বাদা আমার হয় না মানে আমরা বলি আমার আমার আগের জন্মের কেউ ছিল নিশ্চয়ই, আমি অদ্ভুত টান অনুভব করি, উনিও করেন। এবং বুম্বাদা আমার মনে আছে একবার জন্মদিনে আমি উইশ করিনি, খুব রাগ হয়েছিল, পুজোয় আসেনি, খুব অভিমান হচ্ছে। তো ফোন করে বলল, 11টা বাজে তখন, বলছে তুই ফোন করলি না তো? আলাম যে হ্যাঁ হ্যাপি বার্থডে, আমি তোমার মেসেজ করেছি গো, আর টুইটারে, তখন টুইটার ছিল, টুইটারে লিখে দিয়েছি। বাস, থাপ্পড় খাবি একটা, থাপ্পড়, বুঝেছিস? খুব বড় হয়ে গেছিস না, হ্যাঁ? আর দাদার জন্মদিনে উইশ করতেও পারছিস না, এত তোর রাগ। তা আমার সেদিনকার মতো কথা শেষ। তারপর দুর্গাপূজায় নেমন্তন্ন করিনি, কারণ আগের বছর আসেনি। ও, আমি বলিনি। আমার অগ্নি বলছে বারবার, অসভ্যতা আমি করো না, দাও এটা খুব খারাপ করছো। কিন্তু আমার মনে আছে আমি মায়ের ভোগের চাল মাখছি, মুখটা বাঁধা, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো এসে, দেখ আমি কিন্তু চলে এসেছি, ভোগের ঠিক আগেই এসেছি কিন্তু, আর একটাও কথা বলবি না। আমার এটা তো ভালোবাসা ছাড়া হতে পারে। সেই বুম্বাদাকে আমি যখন একসাথে শুটিং করছি, আমার মনে আছে হি হ্যাজ গট সামথিং। বুম্বাদা শুটিং করছে, তার একটা বডিগার্ড, বুম্বা বলো কি করছে, দেখি স্ক্রিপ্টটা দেখলাম, মানে আমি ওই হু হাটা শিখেছি, বুঝেছো তো, বুম্বাদার থেকে। কারণ শিবুদার ছবি যেটা হচ্ছিল ওখানে আমি ছিলাম শুটিং এ। আচ্ছা। তো হ্যাঁ, আমি তো ঋতুদিরও আমি খারাপ গুলো আগে দেখেছি, কিভাবে চুল ঠিক করে কেউ বলে না। হ্যাঁ, তুমি দেখবে না খারাপটাই আগে। তো সেটা কি তুমি রান্নাঘরে অ্যাপ্লাই করেছিলে? অবশ্যই, ওই তো একটা আমার জায়গা, আমি তো ওখানে হিরোইন। আচ্ছা। তো আমিও তখন ওরকম আয়না দেখছি, ফোনে কথা বলছি, তুই তো প্রসেনজিৎ নোস, তুই তো ইন্ডিসপেন্সিবল নোস, প্রসেনজিৎকে সহ্য করবে, তোকে তো করবে না। এটা পরে বুঝেছো? হ্যাঁ, পরে বুঝে গেছি, পরে খুব পরেও না, মানে হয়তো কিছুদিন পরে বুঝেছি, তারপর সেটা কন্ট্রোলও করেছি। মানুষের ভুল তো হয়, সেগুলো তো মানুষ যদি রেকটিফাই করতে পারে সেটাই আমার মনে হয় অনেক, তো করেছি। দেখো একটা সময় দিদি নাম্বার ওয়ানে যখন রচনা করতে করতে রিপ্লেসড হয়েছিল, ওকে জুন করেছিল, দেবশ্রী রায় করেছিল, কিন্তু আবার রচনাকে ফিরিয়ে আনতে হয়েছিল। তারপর ধরো এখন, তারপর তোমার পরে দাদাগিরিও তাই করেছে, ডান্স বাংলা ডান্সও মিঠুন দাকে রাতারাতি বসিয়ে দিয়ে দেবকে দিয়ে রিপ্লেস করেছিল। আর আমার মনে আছে দাদাগিরি মিঠুনদা করেছিল সৌরভকে রিপ্লেস করে, সেটা আমি জানি না কি কারণে। কিন্তু মিরাক্কেল যে শোটা নামই মীরের থেকে, সে মিরাক্কেল থেকে মীরকে বাদ দিয়ে দিয়েছিল। কে করেছিল গো তখন? মিরাক্কেলের উইনার কেউ করেছিল, আচ্ছা, মৃদুল দা বোধহয়। ও, মিরাক্কেলের অনুষ্ঠানটা হচ্ছে, আচ্ছা, মৃদুল দা অ্যাঙ্কারিং করেছিলেন যতদূর সম্ভব। এগুলোকে ইগো ক্ল্যাশের কারণে কারণে হতে পারে হয়তো, নিশ্চয়ই তাই হবে, মানে বারবার কেন হচ্ছে বলো তো একটা জিনিসই। তোমার ইউটিউবটা তো খুব সুন্দর চলছে, সুদীপার সংসার। হ্যাঁ, ওটা করে আমি খুব আনন্দ পাই, কেননা আমার মনে হয় 1 বছরও করনি বোধহয়, না 1 বছর জাস্ট হলো, তোমার 1.5 লাখের উপর বোধহয় হয়ে গেছে না সাবস্ক্রাইবার। হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও মানে আমাকে না রণবীর ব্রার, যে খুব নামকরা শেফ হয়েছে এখন, ও আমার দীর্ঘদিনের বন্ধু, ওই আমায় বলেছিল সুদীপা, তখন যেটা বলছিলাম জি বাংলা কেন কি হলো, জি বাংলা তখন আমাকে ডাকছে না, ওদের শুরু হয়ে গেল এটা, তারপর এটাও বন্ধ হলো, তারপরও ডাকছে না, কতবার ফোন করছি। তারপর আমাকে একজন বলল, তোমাকে না ওরা নেবে না, ওটা অন্য একজন করছে। কনিকে তখনও ডিসাইড হয়নি, অন্য আরেকজনের করার কথা ছিল। আমার খুব দুঃখ লেগেছিল, মানে আমাকে কেউ বোকা বানালো বা ঠকালো, এইটা আমি নিতে পারি না। আমার কি মনে হয় ঠকে গেলাম। আমি কোনোদিন এই চ্যানেলটা ছেড়ে কোনো জায়গায় যাইনি। আমার লয়্যালটি, আমি যতই, বাড়ির সবকটা বাচ্চা সমান হয় না, দুষ্টু হয়, কেউ জিনিসপত্র ভাঙচুর করে, কিন্তু বড় হতে গিয়ে আস্তে আস্তে দেখা যায় ওই ছেলেটা ভালো হয়ে গেছে, কিন্তু বাড়ির লোক তো তাকে অস্বীকার করতে পারে না যে আমাদের কেউ নয়। কিন্তু আমার কিরম যেন মনে হলো আমার বাড়ি থেকে আমার বার করে দেওয়া হলো, বলা হলো তুমি ওটাকে বাড়ি ভেবেছো, ওটা তো একটা কর্পোরেট হাউস, আর কর্পোরেট হাউস না জানো এরকম ছিল না। কর্পোরেট হাউস মানে কিন্তু এখন অন্য জিনিস, এখন বেশি কর্পোরেট হাউস মানে হচ্ছে যে কাজ করছে, যতটা এই কর্পোরেট দেখে ওই মধুর ভান্ডারকারে বুঝেছে যে কাজ করে, যেখানে ড্রাইভাররা অনেক আলোচনা করছে, ওখানে একটা কথা আছে, যে কাজ করছে সে ইম্পর্টেন্ট না, যে করিয়ে দিচ্ছে কাজটা সে ইম্পর্টেন্ট। মানে অ্যাডমিনিস্ট্রেশন ইজ মাচ ইম্পর্টেন্ট। মানে জি বাংলার কাছে হয়তো মনে হয়েছে যে জি বাংলা বলে নয়, সুদীপাকে
হ্যাঁ। সুদীপাকে আমরা বানিয়েছি, আর একটা অন্য কাউকে বানিয়ে নেবো। তুমি কোনির চ্যানেল দেখো? ভালো লাগে। হ্যাঁ, আমি দেখার চেষ্টা করেছি, আমার মনে হয়েছে কিছু, আমার আমার তো ভীষণ পাকা না, আমাকে নিয়ে কাজ করা খুব মুশকিল। আমি তো সেটা দাঁড়িয়ে লাইটও বলি, এই লাইটটা একটু, এটা ফেস লাইট ঠিক নেই, এটা একটু ঘোরা ওইদিকে। আমি তো ডিরেক্টর, আবার আমাকে নিয়ে কাজ করবে কি? তুমি তো সত্যি ডিরেক্ট করেছো না? হ্যাঁ, সে তো একটা ছবি করেছি ববির বন্ধুরা বলে, হইচইতে আছে। কিন্তু না, সেটার জন্য না, আমি ভীষণ পাকা, মানে আমি যে কাজ, এটা কিন্তু পাকা বলে না, তুমি জানো বলেই তো বলো রে বাবা। জানি, আমি জানি। ধরো তুমি, আমি তোমাকে বলছি তুমি মেকআপটা ধরো জানো, এবার অন্য কেউ ভুল করলে তো তাকে বলবে যে এটা ওখানে দিস না, হাইলাইটারটা আমাকে এফেক্ট করে তখন বলবো। হ্যাঁ, দেখছি যে হাইলাইটারটা এখানে না দিয়ে অন্য কোথাও দিচ্ছে, তখন তুমি আমার সাথে ডিরেক্টরের মারামারি হয়েছিল রান্নাঘরে, মানে আমাকে কিছু লোক ধরে রয়েছে আর ওকেও কিছু লোক ধরে রয়েছে। আই সোয়্যার অন গড। আচ্ছা, আমাকে বলেছে, আমি বলেছিলাম মেরে মুখ ফাটিয়ে দেবো। আমার আসল ভেতরটা আমি যে টম বয় সেটা বেরিয়ে এসেছিল। আর সে বলছে, সে পুরো হয়ে গেছে, একটা মেয়ের তেরে পুরে মারতে আসছে, আর মেয়েদের গায়ে হাত দেওয়া তো ইজি নয়, ওরও ইচ্ছে করছে ঘুষি মারতে, মানে ওকে টেনে রেখেছে কিছু, ছেড়ে মেরে ফাটিয়ে দেবো মুখ একদম, এরকম। আসলে ওটা তোমার হয়ে গেছিল, রান্নাঘরটা তোমার হয়ে গেছিল তোমার নিজের বাপের বাড়ি একদম, তাই তো? হ্যাঁ, মানে ওটা আমি রাজা গিয়ে মানে ড্রয়ার খুলে এরকম ধর দাঁড়িয়েছে, শর্ট দেখতে তখন শুরু হবে, আমি এরকম, আমার কত বড় সাহস, আমি টক ব্যাকে কথা বলছে তো কি, ওখানে হয়তো হাসি ঠাট্টা মজা হচ্ছে, এই টক ব্যাক ভীষণ ডিস্টার্ব করছে, পিসিআর একটু চুপ, সাইলেন্স প্লিজ, এরকম বলতাম। মানে পিসিআর সাইলেন্স বলছে, পিসিআর এর ডিরেক্টর বসে আছে, এক থাপ্পড় মারবে ঠাস করে, কিন্তু আমাকে বলতে পারতো না। এবং আমি গিয়ে আগে ড্রয়ারে, এই দেখো কাঁটাতে ভালো করে মাজে নিয়ে, এটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসো, প্রতিটা লোককে আমি ডিস্টার্ব করতাম। তো তারা তো খুশি হয়েছে, আপদ বিরে বলছে ডিস্টার্ব করতে, তুমি তো অনুষ্ঠানটা ভালোর জন্য করতে রে বাবা। ভালোবেসে করতাম না, সত্যি খুব ভালো লাগতো করতাম, আমি ওটার মধ্যে ইনভলভ হয়ে যেতাম। তোমার আগে আগে কারা কারা সব করেছে বলো তো? আরে আমায় যখন রান্নাঘর করতে বললো তখন তো আমার সাংঘাতিক অবস্থা হয়েছিল, মানে হাতে হ্যারিকেন নিয়ে গেছি আর কি, এরকম করে কিচ্ছু নেই, একটা ক্যামেরাম্যান, 3টে ক্যামেরা, মুনমুন সেনের বাথরুম ছিল ওটা, সেখানে বসে হিসেব রক্ষক হিসেব করতো, একটা বাথটাব ছিল, আমরা চোখের সামনে, মানে ইভেন এই হোচিমিন সরণিতে বাথটাবটা, ওটা মুনমুন সেনের বাড়ি ছিল না? জানি, হ্যাঁ গেছি। আর ছেলেরা নিশ্চয়ই ফ্যান্টাসি করতো ওখানে, সে এই বাথরুম মুনমুন চান করতো, এরকম ভাবতো। সেই বাথরুমটাকে দিয়েছে রান্নাঘর করতে, আর আমায় দিয়েছে অ্যাঙ্কারিং করতে। কি অ্যাঙ্কারিং করব? আমার আগে বেনু দিয়ে অ্যাঙ্কারিং করেছে, তার ঝুলিতে উত্তম কুমার, ঝুলি থেকে একটা করে বার করছে গল্প, এপিসোড হিট, যা বলবে বেনুদি তো তাই হিট। আর আরেকজন ছিলেন তাপস পালের স্ত্রী, তার ঝুলিতে তাপস পাল ছাড়াও অন্য লোকে ছিল, মানে তাপসদার টাইমটাকে তো পুরো শুটিং এর টাইমটা উনি বলতে পারতেন গল্প, মানে গল্প করার অনেক মেটেরিয়াল। আমার তো কিচ্ছু নেই, আমাকে কেউ চেনেই না। তখন আমি ঠিক করলাম যে আমার পাশে যে উত্তম কুমার ঘুম থেকে উঠলে উনি বলেছেন এই বলে বেনুদি, আরে তোমাদের দাদা তো আর বেনুদি নেই, থাকলেও আমার কিছু মাইন্ড করতো না, আমি জানি, এই সর্ষের তেলটা গরম করে এলাম, বেনুদি এতক্ষণ ধরে সর্ষের তেল গরম করছো কেন? এই তো দাদা একদম না, উনি কিন্তু একদম সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল গন্ধ পছন্দই করতেন না, বংশী না এটাকে ফুটিয়ে জাল দিয়ে ঝেড়ে তারপর রেখে দিতাম, তারপর রান্না করেছি রে, এরকম করে বলতেন বেনুদি। আর সেইটা এই যে বংশীর কথা বলে তো গল্প হয়ে গেল তোমার এপিসোড হিট। উত্তম কুমার সর্ষের তেল ফুটিয়ে ছেঁকে খেতেন, ওটাই হয়ে গেল গল্প। আমি কি বলবো, আমার না আছে উত্তম কুমার, না আছে তাপসদা, তো আমি কি করব? আমি তখন ঠিক করলাম আমার পাশের যে লোকটা ওই সেলিব্রিটি, আমি হব না। তো সেই জন্য শোটা বোধহয় হিট হয়েছিল, ভীষণ হিট। 17 বছর চলা তো সোজা কথা না, সিআইডিও চলেছে 17 বছর, এবং তারপরে বন্ধ করার পর বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার সেই আবার সেই সিআইডি ফিরে এসছে। তো যাই হোক, তোমার তো আমরা সুদীপার রান্নাঘর সংসার তো আমরা দেখতে পাই, ফলে এই যে তুমি বললে সুদীপার রান্নাঘর, এই যে বললে না বেরালে, তো এটাই চ্যানেল পছন্দ করে না। জি বাংলার রান্নাঘর, ইট ইজ নট সুদীপার রান্নাঘর। কিন্তু ওর নামটা তুমি তাহলে ওরা দিয়েছো কেন? নামটা সুদীপার রান্নাঘর দেয়নি, লোকে বলতো, ওটা ওদের একদম পছন্দ ছিল না। কিন্তু লোকে মানে পছন্দ করবে, মানে তোমার নিবেদিতাদির বাড়ি যাচ্ছি, নিবেদিতাদির বাড়ি গিয়ে আমি যদি বলি অন্য একজন তোমার বাড়িতে যে রান্না করে তার নামে বললাম যে অমুক দিদির বাড়ি এসছি, কতদিন তুমি সহ্য করবে? আর বাড়ির মালিক তো তুমি। এইবার আমার মাথায় হলো, ব্যাপারটা বুঝতে পেরেছো, এটাই প্রবলেম।
আচ্ছা, তুমি তো এই রান্নাঘরে আগে তো তুমি অনেক ছোট ছোট সিরিয়াল করেছো, এ করেছো, খুব মানে করেছো। কি বাজে অভিনয় করেছো, তুমি দাঁড়িয়ে বসে দেখতে পারবে না এখন যদি দেখায়। আচ্ছা, তুমি কোনোদিন অভিনয় গেলে না কেন? না আমি করেছি তো, আমি তো ওই না না, কোনো সিনেমা তোমার এত সুন্দর দেখতে। আমাদের তো নিজেদেরই দুটো প্রোডাকশন, তোমাদের দুটো প্রোডাকশন, তুমি একটা মেগা বড় একটা মেগাতে একটা মেইন চরিত্র দিয়ে করতে পারতো। আমাকে বলেছিল তো, অনেকবার বলেছে আমাকে, ইনফ্যাক্ট জি বাংলাই বলেছে অনেকবার সিরিয়ালে করতে, লীনা দি বলেছে করতে। আমার না অভিনয় করতে ভালো লাগে না, একটা কারণ হচ্ছে ওই বসে থাকাটা, অপেক্ষাটা। মেগা সিরিয়ালে 1 নম্বর সিন তোমার, 3 নম্বর সিন তোমার, ওই যে 2 নম্বর সিনটা বসে থাকতে হবে, বা 1 আর 5 তোমার, আর তুমি সিনে আছো 1 নম্বর সিনে আর 5 নম্বর সিনে, 2, 3, 4-এ তুমি নেই। ওই সময় কি করব? ওই বসে বসে গল্প করা বা ঘুমোনো বা রিল দেখতে হবে এখন, আর নইলে সিগারেট খায়। আমার কোনোটাই ভালো লাগতো না, আমার ওই অপেক্ষাটা ভালো লাগবে না। আমি যাব, শুটিং শুরু হবে, আমি বেরোবো, প্যাক। না, তুমি যদি লিড ক্যারেক্টার হতে তো প্রত্যেকটা সিনেই তুমি থাকতে। লিড ক্যারেক্টার ওইটা তো খাটতে হবে, ওটা তো পরিশ্রম, ওটা তো পারবো না। মানে তুমি নিজের দোষগুলো সব স্বীকারই করে নিচ্ছ। জানি আমার খারাপগুলো আমি খুব ভালো করে জানি, আগে জানি। তো এই যে তুমি এত সুন্দর করে সংসার করছে সুদীপা, ছেলেকে দেখছে, সাঁতার কাটে, গাড়ি চালায়, রান্না করে, বুটিক দেখে, অ্যাঙ্কারিং করে, লোকের ট্রোলিং সহ্য করে, এবং হ্যাঁ খুব কষ্ট পায় বেচারা, কিন্তু এবং তার উপর চেরির মতো যেটা হচ্ছে প্রচন্ড সুন্দরী। হ্যাঁ, যে কারণে তোমাকে বারবার বলতে যাচ্ছি, তুমি বাধা দিয়ে দিচ্ছ। তুমি আমার একটা, আচ্ছা তুমি আমার টেস্টের ওপর তোমার ভরসা থাকে, তাহলে একটা অন্তত শাড়ি তুমি চুজ করো যেটা তুমি পরবে পরের দিকের কোনো ইন্টারভিউতে। তুমি নিজে চুজ করে আমাকে সেটা বলো। না না না, তোমার পিনাকি দা একটু আমাকে, ও দাদা একটু এখান থেকে ওই 3টে শাড়ি দিন না, আর পিনাকি দা এইটা দিন, যেটা খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা তুমি গাদোয়াল ভালোবাসো তো, দেখো তো। এই গাদোয়াল দিও না, না এটা শিখো, এটা শিখো, তার উপর প্রিন্ট করা, এটা তুমি এখানে পাবে না। এটা ব্ল্যাক, তোমার তো সবসময় ভালো লাগবে। ব্ল্যাক খুলো না, আমার প্রচুর অসংখ্য ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো, এটাও ভালো লাগবে। ইয়েলো ঠিক না, এটা পাইনাপল না লেমন কি একটা বলে, এই দিকে। এটা খুব সুন্দর, এটা নিতে পারি। এটা ধরো, দেখো ভীষণ সুন্দর। এটা প্লিজ তুমি পড়ো। একদম পড়বো, মানে পড়বো না মানে পড়বো, এবং বলবো যে এটা সুদীপা। কিচ্ছু কাউকে বলতে হবে না, তুমি পড়লে, আমি যদি কোনো ইন্টারভিউতে দেখি তুমি পড়েছো তোমার আড্ডা এরকম এপিসোডে, আমি ভীষণ খুশি হব। ভেরি নাইস, ঠিক আছে। এইটা হ্যাঁ প্যাক করে দাও, এটা আমি নিলাম, সুদীপা আমাকে দিল পরে, ভেরি হ্যাপি। পুজোর আগে এরকম একটা উপহার পেলে কান্না ভালো লাগে সুদীপা। এবং আমি আর তোমার শাড়ি প্রত্যেকটাই খুব সুন্দর। আমি দেখছিলাম একটু আগে এসেছিলাম, তুমি যখন মেকআপ করছিলে দেখছিলাম যে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, খুব পছন্দসই শাড়ি। এমনিতেই আমি একটুখানি এই শাড়িগুলো দেখি যখন তুমি দেখাও, হ্যাঁ একটু বকাঝকা করো যখন, তখন দেখি একটু হাসি। এই হলুদ শাড়িটা পরবো, এবং ভীষণ এই যে বলতে বলতেও আমাকে একটা শাড়ি উপহার দিয়ে দিল শেষ মুহূর্তে, ভেরি হ্যাপি। আমি আরো খুশি খুশি এবার বেরোবো। খুব ভালো লাগে আমাদের কেউ কিছু এখান থেকে নিয়ে গেলে, আমাদের খুব ভালো। আমি তোমার আগেও এসেছি তোমার এখানে, সে তো মাসিমার জন্য। হ্যাঁ, মার জন্য এসেছিলাম। তো যাই হোক, তো মার জন্য এসেছিলাম এই কারণে, মা হচ্ছে সুদীপার শাড়ি, সুদীপার রান্নাঘরে দেখি, সুদীপার অনেকবার বলেছে, আমি তখন মাকে না বলে মা চলো একটুখানি একটা দেখি যদি শাড়ি কেনা যায়, এরকম করে মাকে নিয়ে চলে এলাম। মা তোমাকে দেখে কি রে তুই সুদীপা। তো সেটা একটা খুব মজার দিন কেটেছিল। আজকে আমার মা আজ নেই, কিন্তু সত্যি এই এপিসোডটা যদি মা দেখতো, মার খুব ভালো লাগতো, কারণ মা সত্যি সত্যি ওই টিনেমার থেকে না, মা রান্নাঘরটা খুব ভালোবাসতো সুদীপাকে। হ্যাঁ, আর আশা করি ওপর থেকে মা দেখবে, আশীর্বাদ করবে। সুদীপা তোমাকেও আশীর্বাদ করবে নিশ্চয়ই। থ্যাংক ইউ মাসিমা, যেখানেই থাকুন, তোমার মা আমার মা যেখানেই থাকুন, নিশ্চয়ই দুজনে এখন গল্প করছে। আর তোমার আমার একটা মিল হচ্ছে, আমার মা আমার কাছেই চিরকাল থেকেছেন, আমার মা আমার কাছে চিরকাল থেকেছে, আলাদা না। তাই আমরা একে অপরের দুঃখটা বুঝতে পারছি। মানে যখন বলছে, আমি বারবারই দেখছি নিবেদিতা দিয়ে ঢোক গিলছে, মানে আমরা তো খুব একটা ভালো অ্যাক্ট্রেস নই, তো আমরা খুব ভালো করে অ্যাক্টিং করতে পারি না, তো চোখের জলটা এসেই যায়, ভীষণ কষ্ট হয়। মাকে ছাড়া যে কি কষ্ট, সে যাদের মা আছে
তারা তারা হয়তো বুঝতে পারছে না। আমি অনেককে বলেছি যে এখন মা আছে, মাকে খুব জড়িয়ে ধরো, খুব জড়িয়ে ধরো, মানে যতক্ষণ পারো জড়িয়ে ধরো, আদর করো, কারণ যখন চলে যাবে আর পারবে না করতে। মা না আমাকে, বাবাও করতেন এটা, এখন আর সেই ফোন কলটা আসে না। বাবা যেমন পাগলের মতো সকালবেলা ফোন করে, মা তুমি খেয়েছো মা, শুটিং থেকে মা প্যাকআপ হয়ে গেছে মা, আচ্ছা তুমি গাড়িতে উঠেছো মা। এবার যখন বাড়িতে আসছে আবার একটা ফোন, এক পৌঁছে গেছে মা, বাবা আমি কত পাগল হয়ে যাবো। করছো কেন বলো তো, এটা আমারও হতো মাকে নিয়ে। এখন মনে হয় কেউ জানতে চায় না। আমি তাই অগ্নিকে বলি, যখন অগ্নিকে দেখি মাকে বলছে আরে দাঁড়াও তো আমি ব্রেকফাস্ট করে, অগ্নি তখন বলি বলো না, তো একদিন থাকবে। সত্যি আজকে আমার মনে হচ্ছে যেটা বলতে বলতে যে আমি সুদীপার সঙ্গে গল্প করতে এসেছি, ইন্টারভিউ করতে এসেছি, সেটা যদি মা দেখতো এবং দেখে যেত, কারণ এত ভালোবাসতো মা সুদীপাকে। ওই রান্নাঘরটা হলেই 4টের সময় মার নিয়ম করে লিকার চা এবং সুদীপা রান্নাঘরে। তুমি জানো সত্যি কথা, আমাকে অনেকে বলেছে যে ওই সময়টা টিভি চালিয়ে দিয়ে আমার মা এত ভালোবাসতো, একজন মহিলা আমায় বলেছেন, আমরা ওইখানে 1 কাপ চা, লিকার চা দিয়ে ওইখানে টিভিটা চালিয়ে দিয়ে ঘর থেকে চলে যাই। হ্যাঁ উনি আমার মনে হয় না, তুমি এটা বাঙালি মায়েদের, কিন্তু এটা আমি তোমাকে বলছি দিদি নাম্বার 1 আর এটা, এই দুটো দিদি নাম্বার 1 একদম খেলার দিন মানুষ একটা ছেলেবেলায় চলে যায়, আর এইটা রান্না বান্নার মধ্যে মেয়েরা তো একটা আনন্দ খুঁজে পাই। মানে সুদীপার রান্নাঘরটা কিন্তু সত্যিই সেরকম ছিল, এবং আমার মাকে আমি মিস করছি এই কারণে, কারণ মা ওই 4টে বাজলে আমাদের বাড়িতে সে নিয়মই ছিল যে কাজের লোক বা মাসি যেই হতো ওই লিকার চা হবে, মা উঠবে, উঠে ওই টিভিটা চালানো হবে, মাকে লিকার চা, 2টো বিস্কুট, ক্রিম কেকার বিস্কুট দেওয়া হবে, মা সুদীপার রান্নাঘরে নিয়ে বসলো। মা যেন মানে এইবার যদি কোনোদিন ওই আমাদের যদি টিভি বন্ধ মানে কোনো একটা কোনো গন্ডগোল কেবলে বা ডিসপ্লে যদি গন্ডগোল হতো, আমার আরেকটা ঘরে টিভিতে ঠিক করা ছিল, কারণ সঙ্গে সঙ্গে মা অন্য একটা কেবল থাকতো, একটা ডিস্ক থাকতো, যাতে করে সেই ঘরটা অন্তত রান্নাঘর আর দিদি নাম্বার 1টা দেখতে পায়। সত্যি এই দিনটা তুমি বলো, আমিও বলছি যাদের মা আছে না, মা বাবা, মা কেন বাবাও, প্লিজ, এটা মনে হবে জ্ঞান দিচ্ছি সুদীপা, কিন্তু যেদিন থাকবে না না সেদিন যে কি কষ্ট হবে, আপনি হাজার জায়গা হাতড়েও ওই শান্তিটা আর কোথাও খুঁজে পাবেন না, কেউ দিতে পারবে না। তাই বলছি যাদের মা বাবা আছে না, প্লিজ যেভাবেই হোক একটু বেশি কথা বলুন, একটু বেশি সময় কাটান, একটু না হয় আমি যেমন মাকে পা টিপে দিতাম, পায়ে মাসাজ ক্রিম মাখিয়ে দিতাম। আমার সোকল্ড আফসোসটা নেই, কারণ মানে তুমিও যেটা করেছো নিশ্চয়ই মায়ের জন্য, কারণ আমি দেখতাম মাঝে মাঝে তুমি মা নিয়ে অনেক কথা বলতে, যেখানেই যেতে মার মতো একটা শাড়ি নিয়ে আসতে, সেটা হ্যাঁ আমিও ঠিক ওরকম করেই মাকে যত্ন করে করে রেখেছিলাম। আজকে আমি বলবো যে হ্যাঁ পুজো আসছে, একটু মা গন্ধটাও আছে, আর সত্যি বাবা মা যাদের আছে তাদেরকে ভালোবাসুন, মাঝে মাঝে জড়িয়ে ধরুন এবং কানের কাছে ফিসফিস করে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, এই কথাটা বলুন। জানেন তো, না বললে দেখবেন পরে একটা আফসোস থেকে যাবে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। নিবেদিতা অনলাইন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আজকেই, তার কারণ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে, এক্ষুনি আমি আড্ডা দিলাম। নিবেদিতা দি এমন একজন মানুষ না যাকে আমরা দেখে বড় হয়েছি, বড় বড় মানুষদের ইন্টারভিউ নিতে। এক একটা সময় আপনারা দেখেছেন, হয়তো নিচে নামটা দেখেছেন, তাকে দেখতে পাননি কোনোদিনও, এবার তাকে চাক্ষুষ করতে পারবেন কিভাবে ইন্টারভিউ নিতেন ওই সমস্ত বড় বড় সেলিব্রিটিদের সাথে। আমাদের মতো ছোটখাটো মানুষদেরও গল্প আড্ডা, মনের অনেক অজানা কথা উঠে আসবে আড্ডায়। এগুলো আর ইন্টারভিউ নয়, এগুলো নিবেদিতাদের সঙ্গে আড্ডা। তো প্লিজ এই আড্ডাগুলো দেখার জন্য ওনার চ্যানেলটা নিবেদিতা অনলাইন সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠানটি নিবেদনে জর্জ টেলিগ্রাফ।